হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সাথে আবার আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি, ইংলিশ আরটি ক্লাস। সবাই যুক্ত হয়ে যাও আজকে ক্লাসটিতে। আমি আজকে কোনো রিমাইন্ডার দেই নাই, এটার বড় কারণ হচ্ছে তোমরা আসলে রুটিনটা চেক করো কিনা সেটা জানার জন্য। ওকে, দেখি কারা কারা ক্লাসে যুক্ত হয়েছো। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে অলরেডি অনেকে। আচ্ছা, বাকিদেরকে বলবো যারা এখনো যুক্ত হও নাই তোমরা ক্লাসটাতে যুক্ত হতে থাকো এবং তোমার যে বন্ধুরা রয়েছে ক্লাসের মধ্যে তাদেরকে মেনশন করো। আমরা গত ক্লাসের আরেকটা জিনিস জানাও যে ভাইয়ের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, এটা জানাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, জাস্ট তোমরা একটু ভাইকে জানাও যারা যা ক্লাসটা করতেছো শুনতেছো আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আর বোর্ডে যা যা লেখা আছে তা স্পষ্ট আছে কিনা। ইফ এভরিথিং ইজ ওকে দেন উই ক্যান স্টার্ট দ্য ক্লাস অফিসিয়ালি। ওকে, ইজ ইট ওকে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার ভাইয়া। ওকে, গুড। ওকে, মুক্তা জানিয়েছে অল ক্লিয়ার। ওকে, তাহলে তাহলে তোমরা একটু বন্ধুদেরকে মেনশন দাও। হ্যাঁ, ভাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি 1 মিনিট টাইম নিচ্ছি। আমরা টাইমটা একটু মনে হয় লেট হলো আমাদের তারাবি নামাজ থেকে আমাদের একটু আসতেও হয়তো সময় লাগে। সো সব কিছু মিলে তোমাদের জন্য সুবিধা হলো, যদিও 4 মিনিট লেট করাটা কখনোই উচিত না, সমীচীন না। যাই হোক, ওকে, সাউন্ড ক্লিয়ার আছে, সব কিছু ক্লিয়ার। তাহলে সবাই একটু যা যা বন্ধুদেরকে মেনশন করো, আমরা আজকে ফার্স্ট পেপারে পড়াশোনা করবো। হ্যাঁ, আচ্ছা, গত ক্লাসে আমরা পড়াইছি হচ্ছে ইউজ অফ স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এই প্যাসেজটার মানে এই টপিকটার মোটামুটি সবগুলো রুলস পড়াইছি। আমি 3টা বা 4টা রুলস বাকি রেখেছিলাম ইচ্ছে করেই, কারণ এই এক্সাক্ট জিনিসগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে। সো একই জিনিস যেহেতু দুই জায়গার মধ্যে, আমি আর এটাকে এক্সপান্ড করে না, আলোচনাটাকে আমি স্প্রেড করি নাই বা এটাকে আমি লিঙ্গার করি নাই। বাট আমরা অনেকদিন যাবত কিন্তু ফার্স্ট পেপার পড়া হচ্ছে না, তাই না? আজকে আমরা ফার্স্ট পেপার পড়বো। আজকে আমরা ফার্স্ট পেপার খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ পড়বো এবং এটা বিগত বছরের পরীক্ষায় আসছে, 2400 একটা বোর্ডে আসছে এবং তোমাদের ক্ষেত্রেও এটা কোনো না কোনো বোর্ডের পরীক্ষা এটা আসবে। এই প্যাসেজটার প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা, প্রত্যেকটা তথ্যকে যাচাই করা এবং সেখান থেকে এমসিকিউ, কোয়েশ্চেন, ফ্লোচার্ট এগুলো কি হতে পারে প্রত্যেকটা জিনিস আমরা আজকে সুন্দরভাবে ধরে ধরে বুঝে বুঝে শিখবো। সো আর দেরি না করে আমরা আশা করছি ক্লাস শুরু করে দিতে পারি। চলো। হ্যাঁ, ওকে, আজকে আমরা খুবই সুন্দর একটা প্যাসেজ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। ওকে, কি বলছে বলো তো? দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। ওকে, অর্থাৎ বয়সন্ধিকালের ঝড় এবং চাপ। বয়সন্ধিকাল সময়টা অর্থাৎ আমরা পড়েছিলাম যে আজকে না কানেক্টরের ক্লাস, না কানেক্টর না, আমাদের ক্লাস মিস গিয়েছিল, ঠিক আছে? একটা ক্লাস আমাদের মিসিং আছে। এর পরের ক্লাসটা হবে কানেক্টর, অর্থাৎ সোমবার, আগামী সোমবার যে ক্লাসটা করবো সেটা হবে আমাদের কানেক্টরের উপর। ওকে, আর যদি মাঝখানে কোনো যদি স্কেজুল আমি ফাঁকা করতে পারি বা কোনো যদি আমি ফাঁকা স্কেজুল পাই তাহলে আমি তোমাদের ক্লাসটা নিয়ে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এই যে অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকাল আমাদের লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে বয়সন্ধিকাল। এখন এই বয়সন্ধিকাল সময়টা আমাদের লাইফের যেমন গুরুত্বপূর্ণ সময়, অ্যাট দ্য সেম টাইম এই লাইফে কিন্তু আমাদের অনেক ধরনের চাপ, অনেক ধরনের ঝড় ঝঞ্ঝা আমাদের লাইফে তৈরি হয়। তোমরা নিশ্চয়ই শুনেছ হয়তো যে আমাদের একটা কবিতা আছে 18 বছর বয়স, তাই না? 18 বছর বয়স মানে না কোনো বাধা, তাই না? তো 18 বছর বয়স যেন পাহাড় ভেঙে ফেলতে চায়, 18 বছর বয়স যেন দেয়াল ভেঙে ফেলতে চায়। 18 বছর বয়সের হাত ধরেই কিন্তু আমাদের এই বাংলায় যে বিপ্লব তৈরি হয়েছে সেটা কিন্তু 18 বছর বা যুবকদের হাত ধরেই কিন্তু হয়েছে, কিশোরদের হাত ধরে। সো কিশোরদের লাইফে যেমন বড় বড় অ্যাচিভমেন্ট রয়েছে, কিশোর কিশোরীদের জীবনে যেমন অনেক বড় বিপদকে কাটিয়ে ওঠার সক্ষমতা তাদের মধ্যে রয়েছে, তাদের যেমন বড় বড় অর্জন রয়েছে, সফলতা রয়েছে, তাদের কি বলা যায় আনপ্রেডিক্টেবল কিছু প্রবলেমও তাদের লাইফে আসতে পারে। সো তাদের লাইফে কেমন কেমন ঝড় ঝঞ্ঝা আসতে পারে, আমাদের এই কিশোর কিশোরীদের জীবনে কেমন সমস্যা তারা ফেস করতে পারে এই বয়সন্ধিকালীন সময়টাতে আজকের আলোচনা হবে তা নিয়ে। যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে বড় একটা পোর্শন, দেখো আমাদের পুরো বাংলাদেশের বড় একটা পোর্শন কলেজে পুরো স্টুডেন্ট, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে 6-7। তাহলে এই যে 6-7 থেকে যদি চিন্তা করি, অর্থাৎ 12-13 বছর থেকে শুরু করে 18 বছর পর্যন্ত হিউজ জনগণ বাংলাদেশে। এই জনগণ বা এই মানুষরা যদি তাদেরকে প্রপার সাপোর্ট দেওয়া যায় তারা হবে জনশক্তি, আর যদি তাদেরকে সাপোর্ট না দেওয়া যায় তারাই হয়ে উঠবে আমাদের দেশের সবচেয়ে বড় জনবোঝা।
সো আমরা আজকে এই সবগুলো ব্যাপার নিয়ে কানেক্ট করব, যেন আমরা বাংলাদেশ সহ পুরো বিশ্বের একটা ডেমোগ্রাফিক একটা অ্যানালাইসিস পেতে পারি, যে মানুষ বা বয়সে দেখলে মানুষগুলো কি কি সমস্যার সম্মুখীন হয় এবং আমরা চাইলে সেগুলোতে কি কাজ করে আমরা ন্যাশনালি ডেভেলপ করতে পারি। ওকে, চলো আমরা শুরু করছি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবির যে মানুষগুলো আছে বা কিছু শিক্ষার্থী দেখতে পাচ্ছ, টিনের ঘরের একটা স্কুল, স্কুলের মধ্যেই তৈরি হচ্ছে শত শত স্বপ্ন। এই যে টিনের স্কুলটা দেখতে পাচ্ছ, তাদের প্রত্যেকটা শিক্ষার্থী বয়সন্ধিকালের মধ্যে তারা পড়েছে। দ্যাট মিনস দে আর অ্যাডোলেসেন্ট, রাইট? তারা কিশোর কিশোরী, বয়সন্ধিকালের যুবক যুবতী বা কিশোর কিশোরী। এখন এই যে মেয়েটা তোমরা দেখতে পাচ্ছ, একেবারে খুব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যামেরাটার দিকে, তোমাদের দিকে, আমাদের দিকে। তার চোখের ভাষাই বলছে সে হয়তো কিছু চাচ্ছে জীবনে, কিছু হতে। এই টিনের ঘর থেকে সে হয়তো স্বপ্ন দেখছে। এই টিনের ঘরে হয়তো সে একবেলা না খেয়ে ক্লাস করতে আসছে। সে হয়তো বাবা মায়ের ঝগড়া দেখে ক্লাস করতে আসছে। সে হয়তো তার বোনের যৌতুকের বিয়ে দেখে ক্লাস করতে আসছে। সে হয়তো মাদকের এক আখড়ার মধ্যে পড়ে আছে, এমন জায়গা থেকেও কিন্তু ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসছে। কেন? একটাই স্বপ্ন, আমি চাই বাবা মায়ের যে এই দারিদ্র্যকে কাটাতে, আমি চাই আমার নিজের জীবনের লক্ষ্যগুলিকে অর্জন করতে, আমি চাই আমার সমাজকে একটা সুন্দর সমাজ উপহার দিতে, একটা সুন্দর জাতি উপহার দিতে, এবং পরিশেষে পুরো দেশের জন্য এমন কিছু করে যেতে যেই কর্মের মাধ্যমে আমি হয়তো পরিচিত হয়ে থাকবো, আমি হয়তো অমর হয়ে থাকবো চিরদিন। সো এই যে কিশোর কিশোরীরা, তাদের চোখে এত সুন্দর স্বপ্ন, তাদের এত বড় হওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাগুলো নিমিষে ধ্বংস হয়ে যেতে পারে কিছু ঝড়ের কারণে, কিছু সমস্যার কারণে। সেই সমস্যাগুলো কি? আমরা প্যাসেজটাকে একটু বুঝে বুঝে সলভ করার চেষ্টা করি, চলো। হ্যাঁ, children must pass through several stages in their lives to become adults. ওকে, আমরা লাইনগুলোকে একটু লাইন বাই লাইন একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। হ্যাঁ, কি বলছি খেয়াল করো। চিলড্রেন মাস্ট পাস থ্রু, হ্যাঁ, এখানে একটা ফ্রেজ দিয়েছে কি, চিলড্রেন মাস্ট পাস থ্রু। ওকে, এইখানে তোমরা একটু বলতে পারবা, এই যে মাস্ট আর মাস্টের, এটাকে আমরা ইংলিশে গ্রামারে বলে হচ্ছে মোডাল ভার্ব। হ্যাঁ, এটাকে আমরা কি বলছি? মোডাল। এই মোডালের পরে সাধারণত কি হয়? ভার্বের বেস ফর্ম। দেখো এই যে পাসটা, এটা কিন্তু একটা ভার্বের বেস ফর্মে আছে। সবাই মাথায় রাখো, মোডাল ভার্বের পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম, মোডাল প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? ওকে, বলছে চিলড্রেন মাস্ট পাস থ্রু, তাহলে শিক্ষার্থীদের বা শিশুদেরকে যেতে হয়। পাস থ্রু এই ফেজটার মধ্যে হচ্ছে বোঝায় যে কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করা। পাস থ্রু শব্দের অর্থ কি? অতিক্রম করা কোনো কিছুর। এটা একটা গ্রুপ ভার্ব। এটা কি একটা গ্রুপ ভার্ব? গ্রুপ ভার্ব অর্থ হচ্ছে অতিক্রম করা, অতিক্রম করা, ঠিক আছে? তাহলে বলেছে চিলড্রেন মাস্ট পাস থ্রু, শিশুদেরকে অতিক্রম করতে হয় সেভারাল স্টেজেস, বেশ কিছু পথ, বেশ কিছু ধাপ তাদেরকে অতিক্রম করতে হয়। একটা ছোট্ট শিশু বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয় তাকে ইন দেয়ার লাইফস, তাদের জীবনে, শিশুদের পুরো জীবন জুড়ে, টু বিকাম অ্যাডাল্টস, কি হতে? পরিপূর্ণ একজন যুবক হতে। তাহলে শিশুদেরকে যুবক হতে কতগুলো ধাপের মধ্য দিয়ে যেতে হয়, কতগুলো ধাপ অতিক্রম করতে হয়। একটা শিশুকে প্রাপ্তবয়স্ক হতে, একটা শিশুকে যুবক হতে, একটা শিশুকে প্রাপ্তবয়স্ক হতে তার জীবনে কতগুলো ধাপ অতিক্রম করে যেতে হয়। ফর মোস্ট পিপল, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই, দেয়ার আর 4 or 5 such stages, এরকম 4 থেকে 5টা স্টেজ থাকে, 3 থেকে 4টা, বেশিরভাগ ক্ষেত্রে কয়টা থেকে? 4 থেকে 5টা স্টেজেস থাকে অফ গ্রোথ, ওয়্যার দে লার্ন সার্টেন থিংস, যেই ধাপগুলোতে তারা কিছু নির্দিষ্ট জিনিসপত্র শিখে। হ্যাঁ, ওয়্যার দে লার্ন, যেই জায়গাগুলোতে, যে স্টেজগুলোতে তারা শিখে সার্টেন থিংস, নির্দিষ্ট কিছু জিনিস। তার মানে বলেছে যে, আবার খেয়াল করো, দেয়ার আর 4 or 5 সাচ স্টেজেস, এরকম 4 থেকে 5টা নির্দিষ্ট ধাপ রয়েছে অফ গ্রোথ, কিসের? বৃদ্ধির। হ্যাঁ, গ্রোথ একটু মনে রাখবা, এটা কিন্তু একটা নাউন ফর্মে আছে। হ্যাঁ, গ্রোথ কিন্তু কিসের? নাউন ফর্মে আছে, অফ গ্রোথ। তাহলে এই যে বৃদ্ধির, এই যে প্রাপ্তবয়স্ক হওয়ার, এই যে উন্নত হওয়ার, এই যে বড় হওয়ার, এই বড় হওয়ার কয়টা? 4 থেকে 5টা স্টেজ রয়েছে। ওয়ার, যে স্টেজগুলোতে, হ্যাঁ,
এই ওয়্যারকে আমরা বলবো হচ্ছে কি বলতো, এটাকে আমরা বলতে পারি একটা রিলেটিভ প্রোনাউন। কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? যেখানে দে লার্ন, যেখানে তারা শেখে সার্টেন থিংস, কিছু নির্দিষ্ট জিনিস। প্রত্যেকটা স্টেজে কিছু নির্দিষ্ট জিনিসপত্র তারা শেখে, প্রত্যেক স্টেজের শেখার জিনিসগুলো আলাদা। ইনফ্যান্সি, একদম শৈশব। ইনফ্যান্সি মানে কি? একদম শৈশব বা শিশুকাল। বার্থ টু এজ 2, অর্থাৎ জন্ম থেকে 2 বছর বয়সকে বলা হয় কি? ইনফ্যান্সি বা একদম শিশুকাল। আর্লি চাইল্ডহুড, আমি এটাকে বলেছে একেবারে কি বলা যায় তোমার, কি বলবো এটাকে আমরা, আর্লি চাইল্ডহুড মানে বলতে পারো যে শৈশব, তবে শৈশবের মধ্যে কোনটা একদম আর্লি বা শুরুর দিকের শৈশব। হ্যাঁ, তাহলে শিশুকাল, শুরুর দিকের শৈশব, সেটা কত? 3 থেকে 8 বছর। লেটার চাইল্ডহুড 9 থেকে 12 বছর, অর্থাৎ একটু পরিপক্ক, একটু পরিপক্ক শৈশব। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একেবারে শৈশব, প্রাক্কাল শৈশব। হ্যাঁ, শৈশবের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রাক্কাল শুরুর দিকের শৈশব, একটা হচ্ছে একটু প্রাপ্ত শৈশব। হ্যাঁ, এটা আমরা কি বলবো? প্রাপ্ত শৈশব বা পরবর্তী শৈশব, প্রাপ্ত শৈশব, প্রাপ্ত শৈশব, ঠিক আছে? আর এটা কি বলবো আমরা? এটা হচ্ছে শুরুর শৈশব, শুরুর শৈশব, শুরুর শৈশব। অর্থাৎ একটা ছেলেকে বা মেয়েকে কয়েকটা ধাপের মধ্য দিয়ে যেতে হয় লাইফের, তার বয়সটার মধ্যে। প্রথম ধাপটা সেটা হচ্ছে ইনফ্যান্সি। মানে কি? ইনফ্যান্সি শব্দের মানে কি আমরা জানি, অর্থ হচ্ছে একদম শিশু, ছোট্ট বাচ্চাটা। তাহলে সেই শিশুকালটা কত? 2 বছর বয়স পর্যন্ত। তারপর আসতেছে আর্লি চাইল্ডহুড বা শুরুর দিকে শৈশব। তারপরে আসতেছে লেটার চাইল্ডহুড, প্রাপ্ত শৈশব, একটু প্রাক্তন বয়স হয়েছে তখন। অ্যান্ড তারপরে আসে অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল, যে বয়সটাতে অনেকে, তোমরা যারা আজকে লাইভ ক্লাস করছো, আই থিঙ্ক তোমরা কেউ এই বয়ঃসন্ধিকালের বাহিরে না, তোমরা প্রত্যেকে এই বয়ঃসন্ধিকালের মধ্যেই পড়ছো। তাহলে অ্যাডোলেসেন্স মানে কি পাচ্ছি? বয়ঃসন্ধিকাল। ওকে, তাহলে অ্যাডোলেসেন্স মানে কি পাচ্ছি? বয়ঃসন্ধিকাল। হ্যাঁ, আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, তারপর আসো, এখন আমরা এইটুকু বুঝলাম যে প্রথমত যে একটা শিশুকে, একটা ছোট্ট শিশু জন্মের পর থেকে যদি প্রাপ্তবয়স্ক হতে হয় বা অ্যাডাল্ট হতে হয়, তাকে কয়েকটা ধাপ পার করে যেতে হয়, কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়। এই ধাপগুলোর মধ্যে 4 থেকে 5টা ধাপ থাকে সাধারণত। দেখো, সবার ক্ষেত্রে 4টাই হবে, নট নেসেসারিলি। কারো ক্ষেত্রে দেখা যায় যে তার বয়সের সাথে তার আচরণগুলো পরিবর্তন হয় না, তখন কারো কারো ক্ষেত্রে এই ধাপগুলো কম হয়। হ্যাঁ, হয়তো তার বয়সটা হয়েছে, কিন্তু তার মধ্যে আর্লি চাইল্ডহুডের পরে যে ল্যাটার চাইল্ডহুড রয়েছে, এই জায়গাটা যে বৈশিষ্ট্যগুলো বা ফিজিক্যাল গ্রোথগুলো, তার মেন্টাল যে ম্যাচুরিটি, এই জায়গাগুলো হয় নাই। তাহলে সেক্ষেত্রে তার 5টা হয়ে 4টা হবে, অনেক ক্ষেত্রে সেটা 3টা হয়, অনেক ক্ষেত্রে কেউ জন্ম থেকে কিছু জায়গায় তাদের কমতি থাকে, সেক্ষেত্রে তার আরো কম বা বেশি হতে পারে। সো ইন জেনারেল বা ইউনিভার্সালি চিন্তা করলে 4 থেকে 5টা স্টেপ পার করতে হয়, ঠিক আছে? ওকে, এবার আসি পারসনস 18 অ্যান্ড ওভার, 18 বছর অথবা 18-র বেশি, তাহলে ওভার মানে কি? বেশি। আর কনসিডার্ড, এই সেন্টেন্সটা বা এই টার্মটা কিন্তু প্যাসিভ ফর্মে রয়েছে। হ্যাঁ, এই জিনিসটা কিসে আছে? এটা হচ্ছে প্যাসিভ ইনডেফিনিট। ওকে, প্যাসিভ ইনডেফিনিট বা প্যাসিভ লিখো, শুধু প্যাসিভ। আর আরেকটা ওয়ার্ড আমরা শিখবো, কনসিডার অর্থ কি? বিবেচনা করা, বিবেচনা করা, ঠিক আছে? বলেছে যে পিপল 18 অ্যান্ড ওভার আর কনসিডার্ড অ্যাডাল্টস ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজের মধ্যে 18 বছর বা 18-র ঊর্ধ্বে যারা রয়েছে তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হয়। অ্যাডাল্ট মানে কি? প্রাপ্তবয়স্ক হয়েছে সে। অফকোর্স, অবশ্যই, দেয়ার আর সাম, এমন কেউ কেউ রয়েছে, দেয়ার আর সাম, এমন কেউ কেউ রয়েছে। এটা কিন্তু একটা প্রোনাউন, মাথায় রাখবা, এটা হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন, একটু লিখে রাখো, ইনডেফিনিট প্রোনাউন। আর এখানে হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। ওকে, বলেছে দেয়ার আর সাম, বলেছে কিন্তু কিছু কিছু, অবশ্যই, দেয়ার আর সাম, অবশ্যই কিছু কিছু মানুষ রয়েছে, হু উইল ট্রাই টু অ্যাক্ট, যারা এমন আচরণ করার চেষ্টা করে, ওল্ডার দেন দেয়ার ইয়ার্স, তাদের বয়সের চেয়ে বেশি। তাহলে অবশ্যই এমন কেউ কেউ আছে যারা তাদের বয়সের চেয়ে বেশি আচরণ করার চেষ্টা করে। অর্থাৎ কিছু কিছু ছেলে মেয়ে আছে দেখবা,
কিছু কিছু ছেলে মেয়ে আছে হয়তো দেখা যায় যে ধরো তার মা মারা গেছে অল্প বয়সে, এখন সে কি হয়, তার বয়স হয়তো 12, কিন্তু সে ওই ছেলেটা রাস্তার মধ্যে হয়তো ধরো সে ফুচকা বিক্রি করতেছে, সে হয়তো একটা পান বিক্রি করতেছে, সে জুতা মানুষকে জুতা সেলাই করে দিচ্ছে, তাহলে তাকে কিন্তু মনে হবে না তার বয়স 13 বছর। যেমন আমেরিকা ছেলেটা ছিল, তাই না? আমেরিকাকে দেখতে মনে হতো তার বয়স 13 বছর না, কারণ সে অনেক বড় বড় কাজ করতে হইতো। সো এইটাই বলছে যে এমন কেউ কেউ অবশ্যই আছে যারা তাদের বয়সের চেয়ে বেশি কাজ করে, ঠিক আছে, অর্থাৎ তাদের ম্যাচুরিটিটা বাকিদের চেয়ে দ্রুত চলে আসে, ঠিক আছে? ওকে, আবার অনেকে আছে যে সব সময় যেটা পজিটিভ পরিবর্তনের ব্যাপারটা এরকম না, কেউ কেউ নেগেটিভ হয়, অর্থাৎ বয়সের চেয়ে বেশি ম্যাচুরিটি দেখাতে গিয়ে তারা আসলে দিন শেষে ট্রলের শিকার হয়, দিন শেষে তারা এমন কিছু কথাবার্তা বলে আসলে সেটা তার ওই বয়সে বলা উচিত না, এমন কিছু কার্যক্রম করে, এমন কিছু ড্রেস আপ করে যেটা আসলে তার বয়সের সাথে যায় না। সো ওই ব্যাপারগুলো আসলে অকওয়ার্ড হয়ে যায় মাঝে মাঝে, তাই না? ওকে, আচ্ছা, বাট ফর মোস্ট পার্ট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মোস্ট ইন্ডিভিজুয়ালস, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ এখানে ইন্ডিভিজুয়ালস মানে কি, মানে হচ্ছে পার্সনস, ওকে, মানে পার্সনস, বেশিরভাগ ব্যক্তিরই হ্যাভ টু গো থ্রু, তাহলে মোস্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টু গো থ্রু, তাহলে বেশিরভাগ মানুষকে যেতে হয় বা অতিক্রম করতে হয় দিস স্টেজেস, এই ধাপগুলো, ইরেসপেক্টিভ, ইরেসপেক্টিভ হচ্ছে আমরা যেটা বাংলায় বলেছে যে নির্বিশেষে, বলি না, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে, ইরেসপেক্টিভ অফ অর্থ হচ্ছে নির্বিশেষে, একটু প্রিপোজিশনটা মনে রাখো, এর সাথে একটা প্রিপোজিশন পাবা, ইরেসপেক্টিভ অফ অর্থ হচ্ছে নির্বিশেষে, ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ নির্বিশেষে, নির্বিশেষে, নির্বিশেষে দেয়ার ইকোনমিক অর সোশ্যাল স্ট্যাটাস। আচ্ছা, কি বলছে লাইনটা আরেকবার বোঝার চেষ্টা করি। বাট ফর দ্য মোস্ট পার্ট, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই, মোস্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টু গো থ্রু দিস স্টেজেস, বেশিরভাগ মানুষকে এই ধাপগুলো পার হতে হয়, ইরেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অর সোশ্যাল স্টেটাস, তাদের অর্থনৈতিক অথবা সামাজিক পদমর্যাদার নির্বিশেষে এই ধাপগুলো পার হইতে হয়। কথাটা তার এই বুঝাইছে যে, যেমন ধরো একজন বাবার তার হচ্ছে অনেক টাকা পয়সা, তার মানে কি এই যে তার সন্তান ইনফ্যান্সি থেকে সরাসরি অ্যাডাল্ট হয়ে যাবে, মাঝখানে 4টা স্টেজ সে পার করবে না। আবার এমন যে সামাজিক পদমর্যাদার অনেক বেশি, তাই বলে সে বয়সন্ধিকালের আগেই সে অ্যাডাল্ট হয়ে যাবে না। তার মানে ইরেসপেক্টিভ অফ দেয়ার সোশ্যাল অর ইকোনমিক স্ট্যাটাস, তার মানে অর্থনৈতিক বা সামাজিক পদমর্যাদা বা মর্যাদার নির্বিশেষে মানুষগুলোকে এই ধাপগুলোর মধ্য দিয়ে পার হতে হয়। ওকে, বুঝে গেল? তারপর আসি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO আইডেন্টিফাই অর্থ হচ্ছে বের করা, খোঁজা বা পাওয়া, adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. ওকে, আমরা একটু লাইনগুলোকে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, খেয়াল করো, আমরা একটু লাইনগুলোকে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, বলতেছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স, তারা বয়সন্ধিকালকে নিশ্চিত করেছে কি হিসেবে, অ্যাজ কিন্তু এখানে একটা প্রিপোজিশন। হ্যাঁ, অ্যাজ এখানে কি হিসেবে, এটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে বসছে, প্রিপোজিশন। তাহলে এই যে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বয়সন্ধিকালকে কি করেছে, বয়সন্ধিকালকে তারা ধারণা করেছে, নিশ্চিত করেছে ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারা বলেছে যে এইটা মানব উন্নতি ও বৃদ্ধির, মানব বৃদ্ধি, এখানে আমরা গ্রোথ বলতে বলবো হচ্ছে বৃদ্ধি, এবং ডেভেলপমেন্ট বলতে হচ্ছে উন্নতি। তাহলে বলেছে মানুষের বৃদ্ধি, মানুষের শারীরিক বৃদ্ধি এবং মেন্টাল উন্নতির একটা পিরিয়ড, মানে কি একটা ধাপ, একটা পর্যায় হিসেবে চিহ্নিত করেছে। এখানে আইডেন্টিফাই শব্দটার অর্থ বাংলা আসবে হচ্ছে চিহ্নিত করা। কি আসবে? চিহ্নিত করা, চিহ্নিত করা, ঠিক আছে? তাহলে বলেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বয়সন্ধিকালকে মানব বৃদ্ধি ও উন্নতির, মানব বৃদ্ধি, মানুষের দৈহিক বৃদ্ধি এবং মেন্টাল ডেভেলপমেন্টের একটা পার্ট, একটা পিরিয়ড, একটা স্টেজ হিসেবে চিহ্নিত করেছে, যে বয়সন্ধিকাল হলো মানুষের শারীরিক বৃদ্ধি ও মানসিক উন্নতির একটা ধাপ। দ্যাট অকার্স, যেটা ঘটে। হ্যাঁ, অকার্স শব্দটার অর্থ হচ্ছে কি ঘটা,
ঘটা, এইটার তোমরা একটা সিনোনিম পাবো হচ্ছে টেক প্লেস। ওকে, তাহলে যেই পর্যায়টা বা যে পিরিয়ডটা ঘটে আফটার চাইল্ডহুড, শৈশবের পরে, অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড এবং প্রাপ্তবয়স্কের পূর্বে। তার মানে আমরা বয়সন্ধিকালটা ধরতে পারি এটা হচ্ছে শৈশবের পরের একটা সময় আর প্রাপ্তবয়স্কের পূর্বে, অর্থাৎ এটা 12 থেকে 13 বছরের পর থেকে শুরু করে 18 বছর আগ পর্যন্ত। এই টাইমটা আমরা সাধারণত চিন্তা করি হচ্ছে এই যেটা 13 থেকে 18, এই বয়সটা হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্স বা কি আমরা এটাকে বলছি বয়ঃসন্ধিকাল। দিস ফেজ মানে হচ্ছে ধাপ। ফেজ মানে কি? ফেজ হচ্ছে ধাপ। এটা সিনোনিম কি পাবো বলতো? এটা সিনোনিম পাবো হচ্ছে স্টেজ অর পিরিয়ড। বলছে দিস ফেজ রিপ্রেজেন্টস, এই ধাপটা প্রকাশ করে, এই ধাপটা প্রতিকায়িত করে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস, অন্যতম গুরুত্বপূর্ণ জটিল একটা ট্রানজিশনস মানে রূপান্তর ইন ওয়ান্স লাইফ স্প্যান, একজনের পূর্ণাঙ্গ জীবনের, অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড, এবং এই যে বয়ঃসন্ধিকালটা এটা বৈশিষ্ট্যমণ্ডিত বাই ফাস্ট পেসড, দ্রুত গতির গ্রোথ, দ্রুত গতির বৃদ্ধি, অ্যান্ড চেঞ্জ, দ্রুত গতির বৃদ্ধি এবং পরিবর্তনের দ্বারা, which are second only to those at infancy, যেটা মাত্র শৈশবকালের পরেই ঘটে থাকে। যাই হোক, আমরা এটুকু আশা করছি বুঝতে পারি, তাই তো? আমরা কি এটা বুঝতে পারছি না এবারে? বলো তো, যারা যারা পারো নাই তারা একটা হাত তোলো। না পারলে ভালো, পারলে কম ভালো, কারণ এলেনটা পারার মতো জিনিস না। কারা কারা বুঝি নাই তারা আমার পক্ষ থেকে একটা কংগ্রাচুলেশনস, কারণ আমি এটা আবার বোঝাবো। কারা বোঝো না এটা শুধু জানতে চাই, কারা কারা বোঝো নাই বলো? এইটুকু লাইন কারা কারা বোঝো নাই? আচ্ছা, আমাকে কেউ ডাকবে না, আমি এখন ক্লাসে মনোযোগ দিতে চাই। এই কমেন্টটা করে তুমি তোমার মনোযোগ নষ্ট করছো, সবাই এখন তোমাকে ডাকবে। হ্যাঁ, লাস্ট লাইনটা প্লিজ। হ্যাঁ, আমরা লাস্ট লাইনটা আবার পড়বো, এই জন্য আমি বললাম, ঠিক আছে? ওকে, ফাইন। ওকে, চলো। আমরা এইটুকু বুঝি নাই কারণ এটা খুবই কঠিন একটা লাইন, এই পুরো প্যাসেজটা। সত্যি বলতে এই প্যাসেজটা আমাদের পুরো টেক্সট বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলোর মধ্যে একটা, এবং সবচেয়ে টাফার প্যাসেজগুলোর মধ্যে একটা, সবচেয়ে টাফেস্ট প্যাসেজগুলোর মধ্যে একটা। আমরা এই লাইনটা আরেকবার দেখি। দেখো কি বলতেছে, আমরা এইটুকু বুঝছি। হ্যাঁ, বলেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বয়ঃসন্ধিকালকে মানব বৃদ্ধি ও উন্নতির একটা পর্যায় বা ধাপ হিসেবে চিহ্নিত করেছে, যেটা আমাদের শৈশবের পরে আর হচ্ছে প্রাপ্তবয়স্কের আগের সময়টায় ঘটে থাকে। ফাইন, আমরা বুঝে গেলাম। এখন বলছে যে এই ফ্রেজটার কিছু বৈশিষ্ট্য আছে। এই যে বয়ঃসন্ধিকালটার বৈশিষ্ট্য কি? দিস ফেজ, এই ধাপটা ভাইয়ের সাথে ছোট ছোট করে ভাঙো। তোমরা সবসময় চেষ্টা করবা যা পড়তেছো সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে পড়া। ইংলিশ পড়ার বা ইংলিশ বোঝার খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ হচ্ছে ছোট ছোট করে পড়া। একটা সেকেন্ড একটু, হ্যাঁ। ওকে, দেখো আমরা একটু বুঝি। দিস ফেজ, এই ধাপটা বা এই বয়ঃসন্ধিকালটা রিপ্রেজেন্টস, এই ধাপটা কি করে? প্রতিকায়িত করে বা প্রকাশ করে অথবা রূপায়িত করে। হ্যাঁ, কারো প্রতিকায়িত করা, কারো রূপায়িত করা। তাহলে এই ধাপটা প্রতিকায়িত করে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস। তাহলে ক্রিটিক্যাল মানে কি? জটিল বা কঠিন। হ্যাঁ, জটিল ট্রানজিশন মানে কি? রূপান্তর, ঠিক আছে? স্থানান্তর না, কিন্তু রূপান্তর। রূপান্তর বলতে পারো, অনেক ক্ষেত্রে পরিবর্তন বলতে পারো, অনেক ক্ষেত্রে পরিবর্তনও বলতে পারো। তিনি বলেছে এই ধাপটা বোঝায়, এই ধাপটা প্রকাশ করে কি? ইন ওয়ান্স লাইফ স্প্যান, একজন মানুষের জীবনকাল। লাইফ স্প্যান মানে কি? জীবনকাল। হ্যাঁ, এর পূর্ণাঙ্গ শব্দটা অর্থ হচ্ছে জীবনকাল। তিনি বলেছে যে এই বয়ঃসন্ধিকালটা একটা মানুষের পূর্ণাঙ্গ জীবনকালের সবচেয়ে জটিল পরিবর্তনগুলোর বা রূপান্তরগুলোর একটাকে প্রতিকায়িত করে। তার মানে একটা মানুষের জীবনে যতগুলো কঠিন কঠিন পরিবর্তন হয়, মানুষ জীবনে যতগুলো স্টেজ পরিবর্তন করে, পার করে, ট্রানজিশন করে, সেগুলোর মধ্যে একটা হলো বয়ঃসন্ধিকাল। বোঝা গেল? এটুকু বুঝছো যে বয়ঃসন্ধিকাল রিপ্রেজেন্ট করে বা এই ধাপটা রিপ্রেজেন্ট করে একটা মানুষের পূর্ণাঙ্গ জীবনকালের সবচেয়ে জটিল ধাপগুলোর মধ্যে বা পরিবর্তনগুলোর মধ্যে একটা। তাহলে বয়ঃসন্ধিকালে মানুষের অনেক বড় বড় পরিবর্তন ঘটে। ওকে, এইটুকু বুঝলাম। এরপর আসো অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড। এখন কি ক্যারেক্টারাইজড?
ক্যারেক্টারিস্টিক মানে কি বৈশিষ্ট্যমণ্ডিত, তাই তো, বৈশিষ্ট্যমণ্ডিত, বৈশিষ্ট্যমণ্ডিত। বলছে যে এখন কোন জিনিসটা বৈশিষ্ট্যমণ্ডিত, এই যে ফেজ, এই যে ফেজটা বৈশিষ্ট্যমণ্ডিত, এই ধাপটা বৈশিষ্ট্যমণ্ডিত। বাই প্যাসিভ সেন্টেন্স কিন্তু দেখো বাই দেওয়া আছে, ফাস্ট পেসড, দ্রুত গতির, ফাস্ট পেসড মানে কি দ্রুত গতির বৃদ্ধি, দ্রুত গতির বৃদ্ধি। তার মানে বয়সন্ধিকালে ছেলে মেয়েদের শারীরিক মানসিক চিন্তা ভাবনা খুব দ্রুত পরিবর্তন হয়, খুব দ্রুত মানুষ ম্যাচিউর হয়ে যায়। তাহলে ফাস্ট পেসড মানে কি, এখানে খেয়াল করো, ফাস্ট হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব, পেসড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর গ্রোথ হচ্ছে আমাদের একটা নাউন। ঠিক আছে, এই প্যাটার্নটা মনে রাখবা, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দ্রুত গতির বৃদ্ধি, তাহলে এই বয়সন্ধিকালটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত গতির বৃদ্ধি অ্যান্ড চেঞ্জ, দ্রুত গতির বৃদ্ধি এবং পরিবর্তন। অর্থাৎ এই সময়ে ছেলে মেয়েদের বিভিন্ন রকম, এই যে দেখবা ছেলেদের এই সময় কি হয়, গলা সুরটা ভেঙে যায়। তোমরা যারা ছেলেরা আছো তোমরা এটাকে তোমরা বুঝতে পারবা, রিলেট করতে পারবা। তোমরা ছেলেরা যারা 5-6 এর আগে ছিলা, তখনকার এই দেখো আমার গলা এখন কেমন কেমন না, কর্কশ না, এই ভয়েসটা কিন্তু আমার ছিল না। আমি যখন ক্লাস 8 এর আগে ছিলাম, আমার কণ্ঠ হচ্ছে খুবই সুইট ছিল, আমরা যেটাকে বলি খুবই কি বলে এটাকে, মানে ছেলে মেয়েদের মধ্যে তখন আমার পার্থক্য বোঝা যেত না। হ্যাঁ, আমার গলাটা এরকম ছিল, চিকন চিকন। বাট এইচের পরে এসে আমার দেখা গেল বয়সন্ধিকাল যখন শুরু হয়েছে, তখন এই আমার কণ্ঠস্বর এই যে এখানেটা ভাঙ্গা পড়ে। সো এইটা হচ্ছে এই আপ এন্ড ডাউন করে। সো এই জায়গাটা এই ছেলেদের পরিবর্তনটা হয়, এই কণ্ঠ ভেঙে যায়। মেয়েদের বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন হয়, ছেলেদের শারীরিক পরিবর্তন হয়। সো বলা হয়েছে বয়সন্ধিকালটা হচ্ছে খুব দ্রুত গতির বৃদ্ধি ও পরিবর্তন দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। উইচ আর সেকেন্ড, যেই পরিবর্তনটা মাত্র দ্বিতীয়, অর্থাৎ এই পরিবর্তনটা বয়সন্ধিকালের আগে আর হয় নাই। প্রথম হয়েছে কখন, অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি, যেটা শৈশবে হয়েছিল। তাহলে শৈশবের পরে এত দ্রুত পরিবর্তন শুধু আমাদের বয়সন্ধিকালই হয়। তাহলে আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুডে যে পরিবর্তনগুলো, এগুলো অল্প অল্প পরিবর্তন, এগুলো এত দ্রুত পরিবর্তন হয় না, অর্থাৎ এই পরিবর্তনগুলো খুব দ্রুত চোখে পড়ে না। শৈশবের মধ্যে আমরা দেখতে পাই 6 মাসের মধ্যে একটা ছেলে বা বাচ্চা কি করে, দেখো বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সাউন্ড করা শুরু করে। সে যখন 6 মাস হচ্ছে সে তখনই শব্দ করা শুরু করতেছে, বাবা, মামা, কাকা, দাদা, তাই না? আবার যখন তার বয়স যখন 1 বছর 1.5 বছর হচ্ছে, তখন পরে অ, আম, আ, আনারস, তাই না? 1.5 বছর 2 বছর সে পড়া শুরু করে একটু 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 করে। আবার যখন তার বয়স 2 বা 3 এরকম হয়, সে তখন আস্তে আস্তে করে মা তাকে ছড়া পড়ায় 1 1 1, 3 বছর 4 বছর থেকে। তার মানে শৈশবে খুব দ্রুত পরিবর্তন হয়, তার চুল গজিয়ে যায়, সে বড় হয়ে যায়, মুখের অবয়ব চেঞ্জ হয় আস্তে আস্তে। সো এই যে শৈশবের পরে তার যখন 3 থেকে 8 বছর বা 12 বছর, তখন আর পরিবর্তনটা খুব দ্রুত হয় না, ধীরে ধীরে পরিবর্তন হয়। এরপরে আবার দ্রুত পরিবর্তন হয় কখন, ওই যে আমাদের বয়সন্ধিকাল 13 থেকে 18 বছরটা। এই কথাটা এখানে বোঝা হয়েছে। এখন কি ক্লিয়ার বাচ্চারা, বলো তো? আমরা কি এখন বুঝছি? ভাইয়াকে একটু জানাবা। আচ্ছা, একজন বলছে ভাইয়া সহজ বাংলাতে বোঝান তো, যারা ইংরেজি পড়ায় তারা পড়াই না শব্দটা পড়াই হবে, পড়ায়, বুঝছো? বাংলায় তো তোমরা ভালো লিখতে পারো না, কি বলবো বলো তো? আচ্ছা, এর মধ্যে আর কি সহজ পড়ানো আছে বলো দেখি। এর মধ্যে আর কি সহজ পড়ানো আছে বলো। ইনফ্যান্সি মিন্স শিশুকাল, শিশু ইনফ্যান্সি হচ্ছে শিশুকাল, একদম ছোট্ট বাবু, শিশুকাল। বুঝছো? এই প্যাসেজ এই সুন্দরভাবে বুঝাই দিচ্ছি, তোমার আর কিছুই দরকার হবে না। যদি এরপরে বলো ভাইয়া আরো সহজ করে বোঝান, আরো সহজ করে বুঝাইতে পারবো, বাট পড়াই লেখা যাবে না। হ্যাঁ, যেই ভাইয়েরা ইংলিশ পড়ায় নট পড়াই মানে আমি পড়াই, যখন ফার্স্ট পার্সন হবে, যখন এটা কি বলে এটাকে উত্তম পুরুষ হয়, তখন কি হয়, পড়াই হয়। নাম পুরুষ হলে কিন্তু হয় না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, আমরা এখানে আসি। বায়োলজিক্যাল প্রসেসেস, জৈবিক প্রক্রিয়া অর্থাৎ আমাদের জীবনের সাথে জড়িত প্রক্রিয়াগুলো। ওকে, তাহলে বায়োলজিক্যাল প্রসেসেস মানে কি, জৈবিক প্রক্রিয়া।
বলছে জৈবিক প্রক্রিয়া সমূহ ড্রাইভ মানে হচ্ছে পরিচালিত করে। ড্রাইভ মানে কি, এখানে চালায় না কিন্তু পরিচালিত করে মেনি অ্যাসপেক্টস। ওকে, মেনির একটা আমরা সুন্দর ব্যবহার শিখবো। মেনিকে আমরা কি বলি বলতো? মেনিকে আমরা বলছি ডিটারমিনার। তাহলে আমরা একটা ছোট্ট জিনিস লিখে রাখি, মেনি এমন একটা ডিটারমিনার যার পরে অলওয়েজ প্লুরাল নাউন বসে। মেনি ডিটারমিনার পরে কি বসে বলতো? মেনির পরে অলওয়েজ প্লুরাল ডিটারমিনার। মেনি হচ্ছে কি একটা, মেনিকে আমরা বলবো হচ্ছে প্লুরাল ডিটারমিনার, ঠিক আছে? এরপরে সবসময় কি বসে? এরপরে সবসময় প্লুরাল নাউন বসে, ঠিক আছে? ওকে, তাহলে এটুকু বুঝলাম, মেনির পরে সবসময় প্লুরাল নাউন বসে। তাহলে বলছে বায়োলজিক্যাল প্রসেসেস, তাহলে আমাদের জৈবিক প্রক্রিয়াগুলো ড্রাইভ পরিচালিত করে মেনি অ্যাসপেক্টস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের জৈবিক প্রক্রিয়া অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে ঢুকবো এগুলাতে। তাহলে আমাদের জৈবিক বিভিন্ন প্রক্রিয়াগুলো কি করে আমাদের গ্রোথ, আমাদের বৃদ্ধি এবং উন্নতির, দেখো বৃদ্ধি শব্দটা বলা হচ্ছে যে ফিজিক্যাল গ্রোথ, আর ডেভেলপমেন্ট হচ্ছে মেন্টাল গ্রোথ। ডেভেলপমেন্ট মানে কি উন্নতি বলতে বোঝা হচ্ছে মানসিক বৃদ্ধিটা আমাদের। তাহলে বলেছে যে আমাদের দৈহিক বৃদ্ধি এবং উন্নতির অনেক জিনিসকে, অনেক অ্যাসপেক্ট, অনেক ধাপ, অনেক জিনিসপত্রকে পরিচালিত করে কে? আমাদের জৈবিক প্রক্রিয়া। অর্থাৎ বোঝাচ্ছে যে আমাদের জৈবিক অনেক প্রক্রিয়া ঘটে। জৈবিক আমাদের হরমোন থেকে শুরু করে, আমাদের কণ্ঠস্বর, আমাদের কথা বলার ধরন থেকে শুরু করে চিন্তা, আমাদের বিভিন্ন ধরনের যে বায়োলজিক্যাল প্রসেসগুলো রয়েছে, এগুলো কি করে আমাদের ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্টের অনেক ব্যাপার স্যাপারকে পরিচালিত করে। এখানে বড় একটা পার্ট আমরা ধরে নেব হচ্ছে হরমোনকে, ঠিক আছে? উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, অনসেট মানে হচ্ছে শুরু। অনসেট মানে কি? অনসেট হচ্ছে শুরু, কোনো জিনিসের শুরু বা স্টার্ট, ঠিক আছে? বা স্টার্ট। উইথ দ্য অনসেট অফ পিউবার্টি শব্দ অর্থ হচ্ছে বয়ঃসন্ধিকাল। এটার সিনোনিম কি? অ্যাডোলেসেন্স। মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স। মার্কিং, এখানে এই যে মার্কিংটাকে আমরা বলেছে রিডাকশন অফ ক্লজ। হ্যাঁ, এখানে ছিল হুইচ মার্কস, এই পিউবার্টির পরে তুমি লিখতে পারতে যে হুইচ মার্কস, যেটা কি করে, যেটা নির্ণয় করে, যেটা নিশ্চিত করে। আচ্ছা, তাহলে হুইচ মার্কসকে আমরা চাইলে কি করতে পারি? মার্কিং। অ্যাক্টিভ সেন্টেন্সে যদি হয় তাহলে আমরা এই যে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটা আছে বা রিলেটিভ প্রোনাউন, সেটাকে কেটে মূল ভার্বের সাথে আইএনজি দিলে সেটা আমরা হয়ে যায় কি? একটা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এটা আপডেট এই জিনিস আমরা এখানে আলোচনায় আনছি না, একটু মাথায় রাখো কি বলছে। এই মূল কথাটার আমরা একটা বাংলা সহজ বলি, তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ, খেয়াল করা আরেকবার, বায়োলজিক্যাল প্রসেসেস ড্রাইভ মেনি অ্যাসপেক্টস। তাহলে জৈবিক যে প্রক্রিয়াগুলো রয়েছে ছেলে বা মেয়ের ভিতরকার, সেগুলো কি করে তাদের অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাদের এই দৈহিক বৃদ্ধি ও মানসিক উন্নতির বিভিন্ন বিষয়বস্তুকে, অ্যাসপেক্ট মানে কি বিষয়বস্তুকে পরিচালিত করে। তাহলে আমাদের যে দৈহিক বৃদ্ধি ঘটতেছে, আমাদের যে মেন্টালি আমরা ম্যাচিউর হচ্ছে কিনা, এগুলোর অনেকগুলো সেক্টরকে, অনেকগুলো ফ্যাক্টরকে পরিচালিত করে হচ্ছে আমাদের বায়োলজিক্যাল প্রসেসগুলো। কিভাবে বা কখন শুরু হয় এই জিনিসটা? উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, বয়ঃসন্ধিকালের শুরুর মধ্য দিয়ে। তাহলে আমাদের যে এই বৃদ্ধি ঘটে, গ্রোথ ঘটে এবং বায়োলজিক্যাল প্রসেসগুলো কাজ করা শুরু করে কখন? উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, বয়ঃসন্ধিকালের শুরুর মাধ্যমে। বয়ঃসন্ধিকালের শুরুর আগে আমাদের বায়োলজিক্যাল এই প্রসেসগুলো কাজ করে না। কথাই ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার বুঝছো? বুঝলে পরেরটাতে যাচ্ছি। এই সেন্টেন্সগুলো বেশ বড় বড়, ভেঙে বসতে হবে। বলছে বয়ঃসন্ধিকালের শুরু, অন দ্য কি বলছে যে উইথ দ্য অনসেট অফ পিউবার্টি। তাহলে বয়ঃসন্ধিকালের শুরুতে বা বয়ঃসন্ধিকালের শুরুর মাধ্যমে আমাদের বিভিন্ন শারীরিক দৈহিক উন্নতি এবং বৃদ্ধির পরিবর্তন বা পরিচালিত হয় কিসের মাধ্যমে? আমাদের দৈহিক কিসের মাধ্যমে? প্রসেসগুলোর মাধ্যমে বা প্রক্রিয়াগুলোর মাধ্যমে। উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, এখন পিউবার্টি জিনিসকে আবার দেখো কিভাবে সে মডিফাই করছে, কিভাবে কানেক্ট করছে। পিউবার্টি হুইচ মার্কস, যেই বয়ঃসন্ধিকাল নিশ্চিত করে দ্য প্যাসেজ মানে হচ্ছে, প্যাসেজ আমাকে বাংলাতে বলেছে একটা জায়গা থেকে যে শিফট করা। হ্যাঁ, আমরা কি বলি?
প্যাসেজ বাংলা কি বলবা? বাংলা তুমি এটা বলতে পারো যে উইথ দ্য প্যাসেজ অর্থ হচ্ছে স্থানান্তর, যেটা চাইল্ডহুড থেকে বা শৈশব থেকে বয়সন্ধিকালের দিকে বা প্রাপ্তবয়স্কের দিকে স্থানান্তরকে নিশ্চিত করে। তাহলে পিউবার্টি, অ্যাডোলেসেন্স একই জিনিস। তাহলে বলতেছে এই বয়সন্ধিকাল শুরুর মাধ্যমে কি হয়? বায়োলজিক্যাল প্রসেস কাজ শুরু করে। আর এই বয়সন্ধিকালে কি আমাদের নিশ্চিত করে দেয়? এটাই নিশ্চিত করে যে এই যে আমরা চাইল্ডহুড থেকে বয়সন্ধিকালের দিকে ধীরে 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 যাওয়া শুরু করছি। এই হচ্ছে আমাদের মূল কথা। বেশ কঠিন লাইন। তারপর আসো, দ্য বায়োলজিক্যাল ডিটারমিন্যান্টস। ডিটারমিন্যান্টস মানে কি? তাহলে জৈবিক কি বলবো? ডিটারমিনেন্ট শব্দ বলতে পারো যে নির্ণায়ক। নির্ণায়ক তাহলে বলছে আমাদের জৈবিক নির্ণায়কগুলো অফ অ্যাডোলেসেন্স, আমাদের বয়সন্ধিকালের জৈবিক নির্ণায়কগুলো আর ফেয়ারলি ইউনিভার্সাল। এখন তোমাদের একটা প্রশ্ন, এই ফেয়ারলিকে তুমি কোন পার্ট অফ স্পিচ বলবা আর ইউনিভার্সালকে কোন পার্ট অফ স্পিচ বলবা? দেখি সবাই সবাই দ্রুত একটা কোয়েশ্চেনটা অ্যান্সার করো। এখানে একটা কোয়েশ্চেন করলাম, এই প্যাসেজের মধ্যে এই দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ফেয়ারলি ইউনিভার্সাল। বলেছে আমাদের যে বয়সন্ধিকালের নির্ণায়কগুলো রয়েছে, বায়োলজিক্যাল নির্ণায়কগুলো রয়েছে বা জৈবিক নির্ণায়ক, এগুলো ফেয়ারলি ইউনিভার্সাল, এগুলো প্রায় সার্বজনীন। তাই এখন প্রশ্ন হচ্ছে ফেয়ারলি শব্দটা কোন পার্ট অফ স্পিচ, ইউনিভার্সাল কোন পার্ট অফ স্পিচ? দেখি ভাবো, তোমাদের কাছে একটা ছোট্ট কোয়েশ্চেন করলাম তোমাদেরকে একটু চাঙ্গা করার জন্য, তোমাদেরকে একটু ব্রেইনটাকে কাজে লাগানোর জন্য। বলো, ইউনিভার্সাল অ্যাডজেক্টিভ বলেছে খুশিমণি, খুশিমণি দেখি আর বাকিটা পারো কিনা। ফেয়ারলি কি হবে বলো? আচ্ছা, লাইভে 2x স্পিড দেওয়া যায় না কেন? আচ্ছা, 2x স্পিড কিভাবে দিবা? জিনিসটা চলতেছে এটাকে 2x কেমনে করবো রে বাবা? এটা যখন লাইভ শেষ হয়ে যাবে তখন তুমি 2x করো, 3x করো। কিন্তু আমি তোমাকে মজার ছলে কিছু করছি না। অ্যাজ আই এম এ টিচার, I should suggest you something that is related to education and your development, right? সো তুমি যদি একটা লাইভ ক্লাসকে যদি তুমি টানা শুরু করো, একটা লাইভ ক্লাস কখনো করো নাই, যে জিনিসটা কখনোই বুঝো নাই, কখনোই পড়ো নাই, এটাকে 2x এ 3x এ করার তো কোনো মানে হয় না, তাই না? যেটা তুমি অলরেডি করে ফেলছো, অলরেডি পড়া হয়ে গেছে, সেটা রিভিশনের সঙ্গে তুমি 2x দিতে পারো, 1.5x দিতে পারো। বাট যে ক্লাসটা এখন কখনোই বুঝো নাই, কখনোই করো নাই, এটা 2x এ দেওয়ার মানে হচ্ছে তুমি আসলে বুঝতেছো না কিছুই। সত্যি কথা, তাই না? আমরা যখন মুভি দেখি কি করি? প্রথম মুভি যখন প্রথমবার দেখতেছি এটাকে টাইনা দেখে ফেলি না, প্রথমবার নর্মালি দেখি, তারপরে আমরা এটাকে টেনে একটু একটু করে দেখি। সো ব্যাপারটা বুঝতে হবে, একটা জায়গার মধ্যে তোমাকে এইটুকু ম্যাচুরিটি থাকতে হবে। প্রথম যে ক্লাসটা করতেছো এইটা টানার প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা এইবার একটু আসি। দেখো, ইউনিভার্সাল, ইউনিভার্সাল ওয়ার্ডটা কি? সার্বজনীন। এটাকে আমরা কি বলি বাংলায়? সার্বজনীন। সার্বজনীন যেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, এটাকে কি বলে? সার্বজনীন। এটা একটা অ্যাডজেক্টিভ। এখন বলছে যে মোটামুটি ইউনিভার্সাল, মোটামুটি, হ্যাঁ প্রায় ইউনিভার্সাল। তাহলে এই যে সার্বজনীন অ্যাডজেক্টিভটার অবস্থা বোঝাচ্ছে না কতটা? তাহলে এটা কি হবে? এটা হবে একটা অ্যাডভার্ব। এটা কি? এটার অর্থ হচ্ছে বাংলা হচ্ছে প্রায়, প্রায়, বা তোমরা বলতে পারো মোটামুটি ইউনিভার্সাল। তাহলে বলেছে বয়সন্ধিকালে যে নির্ণায়কগুলো আছে এগুলো মোটামুটি সার্বজনীন। ধনীর ক্ষেত্রে যেমন, গরিবের ক্ষেত্রে এমন, সাদার ক্ষেত্রে যেমন, কালোর ক্ষেত্রে এমন, এটা সকলের ক্ষেত্রে মোটামুটি সেম। হাউএভার, তারপরেও তারপরেও দ্য ডিউরেশন, দ্য ডিউরেশন মানে সময়কাল, দ্য ডিউরেশন মানে কি? সময়কাল, সময়কাল অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স, ডিফাইনিং এবং আমরা কি বলবো? ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক হচ্ছে বৈশিষ্ট্য, এবং ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স এবং খুব নিশ্চিতকরণ বৈশিষ্ট্যগুলো, নিশ্চিতকরণ বৈশিষ্ট্য, নিশ্চিতকরণ। আচ্ছা, নিশ্চিতকরণ জিনিসটা কি বোঝাচ্ছে খেয়াল করো। ধরো 3টা ম্যাচ হয়েছে, তাহলে ধরো ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে 3টা ম্যাচ হয়েছে, ইন্ডিয়া একটা জিতছে, অস্ট্রেলিয়া একটা জিতছে, তাহলে 3 নাম্বার যে ম্যাচটা হবে এটা হচ্ছে ডিফাইনিং ম্যাচ, বা আমরা কি বলবো এটাকে? উইন ডিফাইনিং ম্যাচ, অর্থাৎ জয় নিশ্চিতকারী ম্যাচ। সিরিজ ডিফাইনিং ম্যাচ বলা হয় এগুলোকে, সিরিজ ডিফাইনিং ম্যাচ মানে সিরিজ নির্ণয়কারী বা নির্ণয়কারী খেলা। তাহলে এটাকে কি বলবো? নির্ণয়করণ বা নির্ণয়কারী। তাহলে বলেছে যে কিন্তু এটা তো সবার ক্ষেত্রে মোটামুটি সমান, কিন্তু ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স, তাহলে নির্ণয়কারী বৈশিষ্ট্যগুলো, তাহলে
অফ দিস পিরিয়ড, তাহলে বয়ঃসন্ধিকালের সময়কালটা কতটুকু হবে, আর এটা নিশ্চিতকরণ যে বৈশিষ্ট্য, হ্যাঁ তার বয়ঃসন্ধিকাল শুরু হয়েছে, এই নিশ্চিতকরণ বৈশিষ্ট্যগুলো may vary across time, cultures and socio-economic situations. এখানে প্রশ্ন হচ্ছে তুমি বলতে পারবা এই ভ্যারি কোন পার্ট অফ স্পিচ? দেখি তো, নিশ্চিতকরণ না লিখে আমরা এখানে লিখতে পারি নিশ্চয়নকারী বা নিশ্চিতকারী। ওকে, বলো তো দেখি ভাই এটা বলো তো দেখি, তোমরা একটু বলো এই ভ্যারি শব্দটা, দেখো আমরা দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে ভেরি, এইটা আসলে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সরি অ্যাডভার্ব, অর্থ হচ্ছে খুবই, খুবই, তাই না, খুবই বা অনেক, তাই না, অনেক। অপরদিকে যখন শব্দটা VERE না হয়ে VARE হবে, তখন এটা আসলে একটা ভার্ব, এর অর্থ হচ্ছে পার্থক্য হওয়া, পার্থক্য হওয়া, ঠিক আছে, ভ্যারি শব্দ থেকে পার্থক্য হওয়া, হ্যাঁ, ইট মে ভ্যারি, এটা পার্থক্য হতে পারে অ্যাক্রস টাইম, কালচারস অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশনস, অর্থাৎ সময়, সংস্কৃতি এবং যে আর্থ সামাজিক অবস্থার সাথে পরিবর্তন হতে পারে। ব্যাপারটা এরকম দেখো, বয়ঃসন্ধিকাল আমরা ধরে নিলাম ইউনিভার্সালি 13 বছরে শুরু হয়, কিন্তু যেই ছেলেটা খুব পুষ্টিকর খাবার খাইতে পারে নাই, খুবই অপুষ্টিতে ছিল, তার বয়ঃসন্ধিকাল দেরিতে শুরু হবে, তার কারণ জৈবিক তার শক্তিগুলো তৈরি হচ্ছে না। তারপর যদি সোশিও ইকোনমিক ব্যাপারগুলো চিন্তা করো, ধরো কালচার, আমাদের দেশের মধ্যে ধরো আমাদের দেশটা হচ্ছে একটা শীত প্রধান সংস্কৃতি, গ্রীষ্ম প্রধান সংস্কৃতি বা নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ মণ্ডলের মানুষগুলো খুব দ্রুত বয়ঃসন্ধিকাল তৈরি হয়, কিন্তু তুমি রাশিয়ার বলো, নরওয়ে বলো, ফিনল্যান্ড বলো, ওই দেশের ছেলেরা দেখা যায় 15 বছর তাদের বয়ঃসন্ধিকাল শুরু হয়, কারণ কি তাদের শীত প্রধান দেশের মধ্যে এই ব্যাপারগুলো একটু দেরিতে হয়। তাহলে এটাই বলছে যে মোটামুটি ইউনিভার্সাল, তবে সময়, সংস্কৃতি ও আর্থ সামাজিক অবস্থার সাথে এটা বয়ঃসন্ধিকালের যে সময়কালটা, কত বছর সে বয়ঃসন্ধিকালে থাকবে, 13 বছর থেকে 18 নাকি 14 থেকে 19 না 15 থেকে 20, এই যে টাইমটা এবং ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স বা নিশ্চিতকারী বৈশিষ্ট্যগুলো পার্থক্য হতে পারে। আশা করছি ক্লিয়ার। তারপর this period has seen many changes over the past century, বলেছে যে this period, এই বয়ঃসন্ধিকালটা has seen, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে বলেছে যে এই বয়ঃসন্ধিকালটা দেখেছে মেনি চেঞ্জেস, অনেক পরিবর্তন, ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, গত শতাব্দীতে, অর্থাৎ গত 100 বছরে বয়ঃসন্ধিকাল এই টাইমটা অনেকগুলো পরিবর্তন দেখছে। এখন কথার কথা হচ্ছে যে ভাইয়া বয়ঃসন্ধিকাল একটা সময়, সে কি দেখতে পারে কিছু না, এখানে কথার মধ্যে বোঝাচ্ছে যে বয়ঃসন্ধিকাল এই টাইম স্প্যানটাতে অনেক পরিবর্তন আসছে, অর্থাৎ 100 বছর আগে বয়ঃসন্ধিকাল যেই টাইমে শুরু হতো, যেই রকম ভাবে শুরু হতো, এখন সেটা হচ্ছে না, বোঝা গেল? তাহলে এটাই বলছে যে 100 বছরে, গত শতাব্দীতে বা 100 বছরে বয়ঃসন্ধিকালে অনেক পরিবর্তন এসেছে। পিউবার্টি ফর এক্সাম্পলটা দেখো মাঝখানে ঢুকিয়ে দিছে, পিউবার্টি ফর এক্সাম্পল, তাহলে এই ফর এক্সাম্পলটা একটা তোমরা বলতে পারো এটাকে ইন্টারজেকশন বলতে পারো, ইন্টারজেকশন এটা আমরা কি বলি, ইন্টারজেকশন, রাইট। তাহলে বলছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ পিউবার্টি কামস আর্লিয়ার দেন বিফোর, অর্থাৎ বয়ঃসন্ধিকালটা এখন পূর্বের চেয়ে খুব দ্রুত চলে আসে, কামস আর্লিয়ার, দেখো এই কাম হচ্ছে একটা ভার্ব আর এই আর্লিয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব, মাথায় রাখো অ্যাডভার্ব। এই আর্লিয়ার দেখে অনেকে মনে করবা যে ভাই এটা নাউন কিনা বা অ্যাডজেক্টিভ, না এটা অ্যাডভার্ব, বলেছে দ্রুত আসে, তার মানে এই আসাটা, এই ওয়ার্ডটা কাকে মডিফাই করছে, কামস কে না, কখন আসে, দ্রুত আসে, দেরিতে আসে, আগে আসে, পরে আসে, কখন আসে, পূর্বের সময়ের চেয়ে এখন বয়ঃসন্ধিকালটা দ্রুত চলে আসে ছেলে মেয়েদের, অর্থাৎ 100 বছর আগে বয়ঃসন্ধিকাল যেখানে আসতো 15 বছরের ছেলে মেয়েদের, এখন সেটা 12 বছর হয়ে গেছে, অথবা 100 বছর আগে ছিল সেটা 14 বছরে, এখন সেটা 10 বছর হয়ে গেছে, অর্থাৎ আরো 100 বছর আগে চিন্তা করলে একটা ছেলে বা মেয়ে 14 বছর বয়সে তার বয়ঃসন্ধিকালীন সময়টা শুরু হতো, কিন্তু সেটা এখন দেখা যাচ্ছে 9 বছরে বা 10 বছর শুরু হচ্ছে, এই কথাটা বোঝানো হয়েছে। পিপল ম্যারি লেট, মানুষ দেরি করে বিয়ে করে, এখানে সেম, এখানে ম্যারি হচ্ছে ভার্ব, আর এই যে লেট শব্দটা কাকে বুঝাইছে, ম্যারিকে, তাহলে এইটা হচ্ছে একটা অ্যাডভার্ব।
এখন মানুষ দেরিতে বিয়ে করে বা দেরি করে বিয়ে করে, লেটলি কিন্তু হবে না, লেটলি হবে না। অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার্স, এবং তাদের সেক্সুয়াল যেই আচরণ, সেক্সুয়াল যেই দৃষ্টিভঙ্গি, সেক্সুয়াল দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি, এখানে আসলে কিছু শব্দ রয়েছে পড়ানোর তাগিদে বলতে হচ্ছে, তোমরা কেউ যদি কিছু অকওয়ার্ড মনে হয় আই এম রিয়েলি সরি। দেয়ার মানে এই যে কিশোর কিশোরীদের সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার্স, তাদের সেক্সুয়াল দৃষ্টিভঙ্গি এবং আচরণ আর ডিফারেন্ট, এগুলো পরিবর্তিত হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের দাদা দাদির চেয়ে, অর ইভেন প্যারেন্টস, অথবা এমনকি তাদের বাবা মায়ের চেয়েও। অর্থাৎ আজকের যে কিশোর কিশোরী রয়েছে, আজকে যার বয়স 15 বছর, তার যেই সেক্সুয়াল অ্যাটিটিউডস বা সেক্সুয়াল বিহেভিয়ারগুলো তার মধ্যে যেগুলো আছে, সেগুলো তার দাদা দাদির থেকে অনেক পরিবর্তন, ইভেন তার বাবা মায়ের চেয়েও তার মধ্যে অনেক পরিবর্তন আছে। অর্থাৎ বাবা মার টাইমে ওই বাবা মায়ের যে সেক্সুয়াল অ্যাটিটিউড ছিল, আচরণ ছিল, সেটার চেয়ে ছেলেমেয়ের এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। বুঝা গেল? অ্যামাং দ্য ফ্যাক্টরস, অ্যামাং কি? অ্যামাং যার একটা প্রিপোজিশন এখানে, among the factors responsible, এখানে একটা রিডিউসড ক্লজ ঘটছে কি, among the factors which are responsible, ওকে, which are responsible দিলে সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স, আর শুধু রেসপন্সিবল যখন দিবে তখন সেন্টেন্সটা হচ্ছে এটা সিম্পল সেন্টেন্স। বলছে among the factors responsible for the change, এই যে পরিবর্তনটা এখনকার সময় যে দ্রুত এই যে বয়ঃসন্ধিকাল চলে আসতেছে, বা তাদের সেক্সুয়াল অ্যাটিটিউডস বিহেভিয়ার্স এর পরিবর্তন, এর জন্য যে দায়ী বা যে জিনিসগুলো এটার জন্য দায়ী রয়েছে, দায়ী ফ্যাক্টরগুলো বা বিষয়গুলো, ফ্যাক্টর মানে কি? বিষয়বস্তু, বিষয়সমূহ, আর রেসপন্সিবল মানে কি? দায়ী। তাহলে এই যে পরিবর্তনগুলোর জন্য দায়ী যেই বিষয়সমূহ রয়েছে, সেগুলো আর এডুকেশন, সেগুলো কি? একটা হচ্ছে শিক্ষা, আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন, অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, এবং বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার কি? স্ফীতি অথবা এটার বৃদ্ধি। স্প্রেড শব্দ অর্থ কি? এখানে স্প্রেড কিন্তু একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থ হচ্ছে বৃদ্ধি বা সম্প্রসারণ, বৃদ্ধি অথবা কি বলতে পারো? সম্প্রসারণ, ঠিক আছে? অফ গ্লোবাল কমিউনিকেশন, এটুকু ক্লিয়ার? আচ্ছা, বলছে যে এই যে বয়ঃসন্ধিকালের এই পরিবর্তনগুলো হচ্ছে, এটার জন্য কারণ কি? এগুলো দায়ী কে কে? কোন জিনিসগুলো দায়ী? এই যে আগের চেয়ে এখন দ্রুত মানুষের মধ্যে পরিবর্তনগুলো হচ্ছে, বা ছেলে মেয়েদের সাথে তার বাবা মায়ের অনেক পার্থক্য তৈরি হয়েছে, এটা কারণটা কি? কারণ হচ্ছে শিক্ষা, বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন বলি আমরা, বা আরবানাইজেশন, নগরায়ন অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, এবং বিশ্ব যোগাযোগ ব্যবস্থার স্ফীতি অথবা সম্প্রসারণ। তাহলে শিক্ষার পরিবর্তনের কারণে, শিক্ষার মান বৃদ্ধির কারণে, অথবা বর্তমান আধুনিক শিক্ষার কারণে, এবং নগরায়ন ব্যবস্থা খুব বেশি প্রচলিত হয়ে যাওয়ার কারণে, এবং সর্বশেষ যে আন্তর্জাতিক বা বৈশ্বিক যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, সেটা এখন সম্প্রসারিত হয়ে সকলের কাছে যোগাযোগ চলে যাওয়ার কারণে এই পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এখন বাংলাদেশে একটা ছেলে মেয়ে আমেরিকায় চলা যে কোনো নাটক দেখতে পাচ্ছে, তাহলে ওই দেশের যে কালচার সেটা সে জানতে পারতেছে। বাংলাদেশের মধ্যে ব্রিটিশ যে কারিকুলামে পড়াশোনা কিন্তু হচ্ছে, তাই না? ব্রিটিশ কারিকুলাম সরাসরি পড়াশোনা হচ্ছে ইংলিশ মিডিয়ামগুলোতে। সো তারা কারিকুলাম চেঞ্জ পাচ্ছে, তারা যোগাযোগ ব্যবস্থা পাচ্ছে, তারা বিদেশি যে কোনো জিনিসপত্র দেখতে পারতেছে, এর মাধ্যমে সে যেটা হচ্ছে, সে তার মধ্যে পরিবর্তনগুলো খুব দ্রুত চলে আসতেছে। বুঝা গেছে? আশা করছি ক্লিয়ার। হ্যাঁ, ওকে। তারপর the time of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments. ওকে, খুব সুন্দর একটা লাইন। Adolescence, the time of adolescence, তাহলে বয়ঃসন্ধিকালের টাইমটা is a period of preparation, এটা হচ্ছে একটা প্রস্তুতির সময়। প্রিপারেশনকে যদি প্রশ্নে আসে কি হবে? এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? কি হবে? এটা একটা নাউন। শব্দের শেষে যদি TION সাফিক্সটা থাকে, তাহলে সেটা কি? একটা নাউন হবে। তাহলে বলছে বয়ঃসন্ধিকালটা হলো ফর অ্যাডাল্টহুড, প্রাপ্তবয়স্ক হওয়ার একটা প্রস্তুতির সময়। অ্যাডাল্টহুড এটাও কিন্তু নাউন, মাথায় রাখো। হ্যাঁ, এটাও নাউন, কারণ কি? HOOD এই সাফিক্স থাকলে সেটা একটা নাউন।
তাহলে বলেছে বয়সন্ধিকালটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার এটা একটা কি প্রস্তুতিমূলক সময়। অর্থাৎ একটা মানুষ প্রাপ্তবয়স্ক হলে সে বিয়ে শাদী করবে, সে পরিবার পরিজন তৈরি করবে, তার বাচ্চা কাচ্চা হবে, সে দায়িত্ব নিতে শিখবে, তাই না? সে বাহিরের আড্ডা ছেড়ে সে এখন তার সন্তানদের সময় দিবে। এই যে একটা প্রস্তুতির ব্যাপার আছে প্রাপ্তবয়স্ক হলে, এইটার একটা প্রস্তুতিমূলক সময় হচ্ছে বয়সন্ধিকালটা। তাহলে 13 থেকে 18 বছর বয়সটা হচ্ছে একটা প্রস্তুতির সময়। 18 বছর পরে সে কি করবে? during which one experiences several key developments. তাহলে যেই সময়টাতে, যেই অ্যাডাল্টহুডে, যে প্রাপ্ত বয়স্কে one experiences, একজন, হ্যাঁ ওয়ানকে আমরা বলেছি ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট, হ্যাঁ লিখে রাখো, ওয়ানকে আমরা কি বলি? ইনডেফিনিট প্রোনাউন। যেই সময়টাতে, যেই প্রাপ্তবয়স্কতে একজন মানুষ এক্সপেরিয়েন্সেস, এটা একটা ভার্ব, অর্থ হচ্ছে অভিজ্ঞতা লব্ধ হয় বা অভিজ্ঞতা লব্ধ হয়, অভিজ্ঞতা লব্ধ হয়। several key developments, কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। এখানে ডেভেলপমেন্ট শব্দ অর্থ উন্নতি না, অর্থ হচ্ছে পরিবর্তন, ঠিক আছে? পরিবর্তন। তাহলে বলছে যে দেখো, বলেছে যে এই বয়সন্ধিকালটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পথে একটা প্রস্তুতিমূলক সময়। যে প্রাপ্তবয়স্কের সময়টাতে একজন মানুষ কিছু কিছু খুবই গুরুত্বপূর্ণ, কি মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের সম্মুখীন সে হয় বা অভিজ্ঞতা লব্ধ হয়। Besides physical and sexual maturation, বলেছে ফিজিক্যাল এবং সেক্সুয়াল ম্যাচিউরেশন, অর্থাৎ কি বলে আমরা ম্যাচুরিটি বাংলা কি? ম্যাচুরিটি বাংলা হচ্ছে তোমার কি বলে এটাকে আমরা, বলো তো ম্যাচুরিটি বাংলা কি? ভাই আমি প্রাপ্তবয়স্ক কিন্তু আমার আব্বু আম্মু বোঝে না। মেহেদি মায়ের চিনো তুমি? একদম কঠিন মায়ের দিব। তুমি বুঝাইতেছো তুমি খুব প্রাপ্তবয়স্ক হয়েছো না? প্রাপ্তবয়স্ক হইলে তোমার আব্বু আম্মু বুঝবে, তাদের দায়িত্ব আছে। সো এটা এখানে কমেন্টে আইসা বলার কিচ্ছু নাই যে ভাই আমি প্রাপ্তবয়স্ক, আমার আব্বু আম্মু বুঝতেছে না। এটা আমাদের কি বুঝাইতেছো? হ্যাঁ, পরমাত্র তো ইন্টার সেকেন্ড ইয়ারে, বয়স তো হচ্ছে মাত্র 16 বছর। হ্যাঁ, এখনো তো নাক টিপলে পানি পড়বে, এখন এসে বলতেছে আব্বু আম্মু বুঝে না। মায়ের চিনো? পরিপক্কতা, হ্যাঁ। তাহলে কি হয় এখানে বলতো? ম্যাচুরিটি শব্দের বা ম্যাচুরিটি হচ্ছে পরিপক্কতা। ওকে, আচ্ছা, বলছে যে বিসাইডস ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, তাহলে যে শারীরিক ও সেক্সুয়াল পরিপক্কতার পাশাপাশিও দিস এক্সপিরিয়েন্সেস ইনক্লুড, তাহলে এই অভিজ্ঞতাগুলোর মধ্যে রয়েছে, বলছে না সে বয়স সন্ধে গেলে অনেকগুলো অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে যাইতে হয়, তাহলে সে ফিজিক্যালি ম্যাচিউরড হয়, সেক্সুয়ালি ম্যাচিউরড হয় এই সময়টাতে। এগুলোর পাশাপাশি আরো কি কি অভিজ্ঞতা সে অর্জন করে? দিস এক্সপিরিয়েন্সেস ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ড, মুভমেন্ট মানে হচ্ছে, মুভমেন্ট হচ্ছে গতি বা প্রাপ্তি, হ্যাঁ, মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড, হ্যাঁ এটা মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, সে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে এগিয়ে যায়। হ্যাঁ, এই বয়সটাতে এসে তার আর কি হয় না, তার আর বাবার থেকে টাকা চাইতে ইচ্ছে করে না। দেখো তোমরা বলো তো সত্যি কিনা, তোমরা কিন্তু তোমাদের বয়সটা আমি পার করে আসছি। এই বয়সটা গিয়া ধরো তোমার কলেজে যাও, প্রতিদিন কি আব্বুর কাছে চাইতে ইচ্ছা করে? আব্বু 100 টাকা দাও, আব্বু 50 টাকা দাও, আব্বু ফ্রেন্ডের সাথে আড্ডা দিব 500 টাকা দাও, সবার কিনে চাইতে ইচ্ছা করে। তখন কি করি আমরা? এই বয়সটাতে টিউশন করি আমরা, 2000-3000 টাকা পাই, এটা দিয়ে নিজের একটা আমরা চলতে পারি, নিজে একটা শার্ট কিনতে পারি, একটা প্যান্ট কিনতে পারি। প্রতিদিন কি আব্বুর কাছে যাইতে ইচ্ছা করে, আম্মু আজকে 200 টাকা দাও, আম্মু আব্বু বন্ধুর সাথে যাবো আব্বু। অথবা আমাদের তো এই বয়সে কিছু ছেলে মেয়েদের তো একটু, ছেলেদের বিশেষ করে অভ্যাস আছে কিছু না, আছে না, যাই হোক, থাকা উচিত না, আমি কখনোই এগুলোকে বলছি না থাকা উচিত না, কিন্তু এই যে জিনিসগুলো আমরা করতে চাই, হ্যাঁ, তো এই যে আমরা যাই এই বয়সটাতে, তখন কি ইচ্ছে করে বাবার কাছে টাকা চাইতে? তুমি বাবার কাছে বলবা আব্বু 15টা টাকা দাও, 20টা টাকা দাও, 30টা টাকা দাও, আজকে একটা আমি কি বলে ওই 7 আপ খাবো, টাকা দাও আব্বু। আব্বু আমি একটা আজকে কোক খাবো, টাকা দাও। আব্বু স্প্রিট খাবো, টাকা দাও। হ্যাঁ আব্বু একটু ওই যে বাইরে ঘুরতে যাবো, টাকা দাও। এটা বলা যায়? ফোনের মধ্যে 50 টাকা আব্বু টাকা দাও, বলা যায় না। সো এই টাইমটাতে ছেলেমেয়েরা কি করে? ছেলেমেয়েরা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের দিকে এগিয়ে যায়। মুভমেন্ট মানে হচ্ছে এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া। ওকে,
ভাইয়া জমানো টাকা দিয়ে রিটেক দিছি, শরমে আব্বুর কাছে চাইতে পারি না। হ্যাঁ, আচ্ছা। রাতুল একটা কথা বলছে যে ভাইয়া জমানো টাকা দিয়ে রিটেক দিছি কিন্তু আব্বুর কাছে চাইতে পারি নাই। এই কথাটাকে আমি একটু দুইভাবে একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, একটা দিক দিয়ে এটা খুব হাসির যে আসলে তুমি আব্বুর কাছে চাইতে পারতেছো না, বা হয়তো মানুষ অনেকভাবে ভাববে। কিন্তু তোমাকে একটা ছোট্ট গল্প আমি শোনাই। তোমাদের এক ব্যাচ, দুই ব্যাচ আগের একটা 23 ব্যাচের একটা স্টুডেন্ট, তোমরা দেখো কত 25 না, তোমাদের 23 ব্যাচের একজন তোমাদের বড় ভাইয়ের কথা শোনাই। সো ওই ভাইয়াও তোমাদের মতো সে সায়েন্স থেকে পড়াশোনা করছে, কিন্তু সে যখন 22 ব্যাচে ছিল, সে 22 ব্যাচে ছিল, সো তার একটা বা দুইটা সাবজেক্টে ফেল আসছে, পড়াশোনায় মনোযোগী ছিল না সবকিছু মিলিয়ে। সো তাকে রিটেক দিতে হয়েছে, তাকে 1 বছর কষ্ট করতে হয়েছে, প্রস্তুতি দিতে হয়েছে। মোটামুটি আত্মীয় স্বজন সবার থেকে একটু সে এলিয়েনেটেড ছিল, একটু সেপারেটেড ছিল। এই যে টাইমটা, এই যে সবার থেকে দূরে সরে যাওয়া, সবার থেকে যে একটা ভরতোষটা পাওয়া, একটা ইঙ্গিত পাওয়া যে তুমি কিছুই করতে পারবে না, লাইফে কিছুই হতে পারবে না, এই টাইমটার মধ্য দিয়ে ওই ছেলেটা গেছে। হ্যাঁ, তারপরে কি হয়েছে, সে 1 বছর মোটামুটি প্রস্তুতি নিয়েছে, সে নিজের পকেটে টাকা দিয়ে টিউশন করে বিভিন্নভাবে চলাচল করছে। বাট ওর আম্মু খুব সাপোর্টিভ ছিল। ওর আম্মু বলছে না তুই চেষ্টা কর, আর একটা বছর দেখ কি হয়, প্রাইভেটে ভর্তি হয়ে যা। 22 সালে বলছে যে এইচএসসি তো পাস করে নাই, যে তুই এখন ডিগ্রিতে বা কোথাও কি ভর্তি হবে নাকি অন্য বিদেশ টিদেশ চলে যায়, এরকম কিছু একটা বলছে। ভর্তি তো হইতে পারবে না যেহেতু এইচএসসি আসে নেই। সো ওই যে আম্মু সাপোর্টটা দিছে, 1 বছর পরে ও 23-এ পরীক্ষা দিছে, পরে অনলাইনে আমাদের কোচিংয়ে ছিল, আমাদের ঢাবি খতে। এবং আলহামদুলিল্লাহ যে ওর যেই স্ট্রাগলটাও করে গেছে, এবং স্ট্রাগল করার মাধ্যমে ও ঢাকা ভার্সিটিতে, পুরো ঢাকা ভার্সিটিতে ন্যাশনালি ও 49th হয়েছে। ন্যাশনাল যেই ওর র্যাঙ্কটা ছিল এটা হচ্ছে 49th 1 বছরের মধ্যে। এই যে আজকে রাতুল বলতেছিল যে ভাইয়া আব্বুর কাছে টাকা চাইতে পারি না, রিটেক দিছি। হ্যাঁ হ্যাঁ, এমন হয়, আমাদের টেস্ট পরীক্ষায় 2-3টা চলে যায়, রিটেক দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, 5-6 হাজার টাকা খরচ করা লাগে। সো এই যে জিনিসটাকে, এটা যদি মোটিভেশন নিতে পারো যে এখন টাকা দিছি রিটেক দেওয়ার জন্য, বাট এই রিটেকের টাকা দিয়ে আমি যেন এমনভাবে প্রতিশোধটা নেই যে আমি যে এইচএসসিতে ভালো করবই, আমি পুরো বোর্ডে আমি ভালো একটা রেজাল্ট করবো, পাশাপাশি পরবর্তীতে আমার যে পরীক্ষা আসবে, সেটা হোক ভার্সিটি, সেটা হোক মেডিকেল, সেটা হোক ইঞ্জিনিয়ারিং, আমি যেন সেই জায়গাটা পর্যন্ত যাইতে পারি। সো এর জন্য তুমি তোমাদের এই ভাইয়ার একটা মোটিভেশন নিতে পারো। তোমাদের ভাইয়া নাম হচ্ছে সামির। আমাদের একটা পডকাস্টেও ছিল, আমার একটা লাইভেও ছিল। সামির ভাইয়া তোমাদের হচ্ছে ঢাবিতে 49th হয়েছে, বর্তমানে ঢাকা ভার্সিটির আর্টস ফ্যাকাল্টির একটা খুবই চমৎকার সাবজেক্ট যেটা হচ্ছে ইকোনমিক্সে পড়াশোনা করছে। খুবই চমৎকার একজন মানুষ, খুবই সুন্দর, খুবই সাবল্য একজন মানুষ। হ্যাঁ, কিভাবে আসলে মানুষকে সম্মান জানাতে হয় সেটা আমি সামিরের থেকে সত্যি বলতে শিখেছি, যে কিভাবে সিনিয়রদের প্রতি সম্মান রাখতে হয়। সামির অসাধারণ মানুষ। সো একদম তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে দিলাম যে আজকে যারা মনে হচ্ছে যে আজকে একটু সোশ্যালি একটু বড় হয়েছি, টাকা পয়সা চাইতে পারতেছি না, সো এটা পরিবর্তন আনতে হবে তোমাকে। তুমি আজকে চাইতে পারছো না, বরং তোমার বাবা মাকে তুমি কিভাবে সাপোর্ট দিবা, এই জায়গাটা তোমার এখন চিন্তা করার সময় কিন্তু আসতেছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, উনি কি বিভাগ পরিবর্তন করছে? হ্যাঁ, ও সায়েন্সে ছিল, সায়েন্সে পরবর্তীতে বুঝতে পারতেছিল যে হবে না, পরবর্তীতে ও হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে এসে হচ্ছে আর্টসে পড়াশোনা করছে, এবং ও মানে অ্যাডমিশনে আর কি, অ্যাডমিশনে এসে সায়েন্সে পরীক্ষা দিয়েছে, বাট অ্যাডমিশনে যখন আসছে তখন বিভাগ পরিবর্তন করে ফেলছে, এবং ঢাবিতে 49th স্ট্যান্ড করছে। এবং শুধু ঢাবিতে না, ও বাকি যেই জায়গায় পরীক্ষা দিছে ওই জায়গায় ওর চান্স পাইছে, পরে ঢাবিতে এসে ভর্তি হয়েছে। বুঝছো এই গল্প? আশা করছি তোমাদের মধ্য থেকেও, তোমরা যারা পড়াশোনা করছো 25-এ তোমরা পরীক্ষা দিবা, তোমাদের মধ্য থেকে এমন সুন্দর গল্পগুলো আমরা পাবো। ওকে, আমরা চলে আসি আমাদের পড়ায়। হ্যাঁ, আমাদের প্যাসেজটা বড়, সময় লাগছে, তাই না? চলো কি পাচ্ছে দেখো, যে এই সময় ছেলেমেয়েরা কিসের দিকে যায় দেখো, যে তারা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, তারা সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতার দিকে এগিয়ে যায়। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, তাদের যেই কি বলে ব্যক্তিত্ব তৈরি হয়। আইডেন্টিটি মানে কি? পরিচয়। তাদের ব্যক্তি পরিচয় উন্নত হয় বা তৈরি হয়। আইডেন্টিটি মানে ব্যক্তি পরিচয়, তাদের ব্যক্তি পরিচয় উন্নত হয়। দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন, এটা একটা নাউন, এটা নাউন অর্থ হচ্ছে অর্জন। হ্যাঁ, অর্থ কি? অর্জন। তারা অর্জন করে, দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, তারা কিছু দক্ষতা অর্জন করে, নিডেড, যেগুলো দরকার টু ক্যারি আউট মানে হচ্ছে পরিচালিত করা বা মানিয়ে নেওয়া। হ্যাঁ,
পরিচালনা করা, to carry out adult relationships and roles and the capacity for abstract reasoning। বলছে যে এই যে প্রাপ্তবয়স্ক সময়ের যে সম্পর্কগুলো, হ্যাঁ, নিজেদের মধ্যে, বন্ধুদের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক চালিয়ে নেওয়ার জন্য যে ধরনের দক্ষতা প্রয়োজন হয়, সেই দক্ষতাগুলো তারা এই বয়সন্ধিকালে শিখে। কাকে কতটুকু বলতে হবে, কাকে কি বলতে হবে না, কাকে কি বললে সে ইমপ্রেস হবে, কাকে কি বললে রাগান্বিত হবে, এই কথাগুলো সেই বয়সে শিখে ফেলে। and the capacity for abstract reasoning, এবং আমরা যেটাকে বলি abstract reasoning মানে কি, বিমূর্ত তর্ক, হ্যাঁ, বা বিমূর্ত যুক্তি তর্ক সে শিখে। বিমূর্ত যুক্তি তর্ক, বিমূর্ত যুক্তি অর্থাৎ বিমূর্ত যুক্তি বলতে বোঝায় কোনটা ভালো কোনটা খারাপ, এটার কি কোনো ইন্ডিকেটর আছে? নাই। কাকে কোনটা বললে রাগ হবে, কোনটা বললে সে ভালো লাগবে, কোন কথাটা বললে সে খুব ইমপ্রেস হবে, এই যে ব্যাপারটা অ্যাবস্ট্রাক্ট রিজনিং, তোমাকে কেউ একটা উল্টাপাল্টা বোঝাই দিল, তাকে কিভাবে যুক্তি তর্ক করে বোঝাবা, এইটাকে আমরা বলি কি অ্যাবস্ট্রাক্ট রিজনিং। তাহলে বিমূর্ত যুক্তি দিতে সেই বয়সে শেখে। এই বয়সে কেউ কাউকে ছেড়ে কথা বলে না, আমাকে তুমি বলে দিবা, আমিও তোমাকে বলে দিব, আমি তোমাকে যুক্তি দেখাই দিব। এই বয়সটা সে এই জিনিসগুলো শিখে ফেলে। তারপর আসি একটু কি বলছে, আমরা অনেক প্যাসেজের মোটামুটি চলে আসছি শেষের দিকে, সম্ভবত বেশ বড় না, আরো প্যাসেজ মোটামুটি আছে, হ্যাঁ, 4 পেজের মতো আছে। ওকে, চলো আমরা দ্রুত একটু পড়ি। While adolescence is a time of tremendous growth and potential, বলেছে while, এখন তোমাদের সাথে প্রশ্ন, আমরা এই লাইনটা পড়ার বলে বলবা while শব্দটার অর্থ এখানে কি? While adolescence is a time of tremendous, এটা অসাধারণ চমৎকার, গ্রোথ মানে বৃদ্ধি, অ্যান্ড পটেনশিয়াল, পটেনশিয়াল মানে কি, সম্ভাবনা। তাহলে বৃদ্ধি ও সম্ভাবনা, অসাধারণ বৃদ্ধি ও সম্ভাবনা। পটেনশিয়াল ওয়ার্ডটা কিন্তু এখানে নাউন, ঠিক আছে, এটা কিন্তু একটা নাউন, মনে রাখবা, পটেনশিয়াল কিন্তু নাউন, এখানে সম্ভাবনা। তাহলে বলেছে যে বয়সন্ধিকালটা অসাধারণ বৃদ্ধি ও সম্ভাবনার সময় হলেও, তোমরা এটার অর্থটা এইটুকুর বাংলা বলার চেষ্টা করো, ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্কস, এটা উল্লেখযোগ্য ঝুঁকিরও সময়। উল্লেখযোগ্য, কনসিডারেবল একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে উল্লেখযোগ্য, আর রিস্ক মানে কি, ঝুঁকি, ঠিক আছে, এটা উল্লেখযোগ্য ঝুঁকির সময়, ডিউরিং হুইচ, যেই সময়টা, যে বয়সন্ধিকাল যেই সময়টাতে সোশ্যাল কনটেক্সট, সামাজিক বিষয়গুলো, সামাজিক বিভিন্ন বিষয়বস্তু এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্স, গুরুত্বপূর্ণ বা খুবই শক্তিশালী ভূমিকা পালন করে। তাহলে সোশ্যাল কনটেক্সট, বিষয়বস্তু, সামাজিক বিষয়বস্তু, এটা একটা নাউনে আছে, হ্যাঁ, আর এক্সার্ট হচ্ছে কি, এক্সার্ট হচ্ছে ইম্পোজ, এক্সার্টের বাংলা কি বাবা, প্রয়োগ করা, প্রয়োগ করা বা প্রভাব ফেলা, প্রভাব ফেলা, ইংলিশে কি বলবো আমরা, ইম্পোজ। ওকে, ইম্পোজ পাওয়ারফুল ইনফ্লুয়েন্স। বলেছে এই সময়টা উল্লেখযোগ্য ঝুঁকির সময়। বলেছে যদিও, এটার অর্থ হচ্ছে যদিও, হ্যাঁ, যদিও, আমরা কিরকম পাবো এটাকে, অলদো, হ্যাঁ, although adolescence is a time of tremendous growth and potential, যদিও বয়সন্ধিকাল অসাধারণ বৃদ্ধি ও সম্ভাবনার সময়, it is also a time of considerable risks, এইটা উল্লেখযোগ্য ঝুঁকির সময়, during which, যেই সময়টাতে social contexts exert পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, যেই সময়টাতে সামাজিক বিভিন্ন ইস্যু, সামাজিক বিষয়বস্তু, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, এগুলো মানুষের জীবনে গুরুত্বপূর্ণ শক্তিশালী ভূমিকা বা প্রভাব ফেলতে পারে। ওকে, দেখি আমরা কি প্রভাব ফেলে। মেনি অ্যাডোলেসেন্টস ফেস প্রেশার, বিভিন্ন কিশোর কিশোরীরা ফেস প্রেশার, তারা অনেক ধরনের চাপের সম্মুখীন হয়, টু ইউজ অ্যালকোহল, তারা অ্যালকোহল পান করার জন্য চাপের মুখোমুখি হয়। বন্ধু বলে, বন্ধু একটা খেয়ে দেখ না, একটু খায়, একবার খাইলে কিছু হয় না, হ্যাঁ, একবার খাইলে তোর কোনো সমস্যা হবে না, এরকম বলে অনেকে, যে একবার একটু খায়, একটা টান দে, এক চুমুক নে, একদম রটা না খেয়ে সমস্যা নেই, একটু পানি মিশিয়ে খা, এরকম বলে অনেকে, ঠিক আছে। রটা খাইলে তোর হয়তো ক্ষতি হবে, পানি মিশিয়ে খেলে কোনো ক্ষতি নাই, এটা খাইলে কোনো সমস্যা হয় না।
সো এরকম বলে তাকে প্রেশার ক্রিয়েট করে যে একটু খা, আরে একটু আড্ডা দিতে বসছি একটু খাবি না। এই যে একটু আড্ডা দিতে বসেই তার লাইফকে হেল করে দিতে পারে। মিনি অ্যাডোলেসেন্স ফেজ অনেক কিশোর কিশোরীরা, এটা কিন্তু নাউন, হ্যাঁ, কিশোর কিশোরী, ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল, সিগারেটস অর আদার ড্রাগস। তাহলে অনেক কিশোরী কিশোরীরা অ্যালকোহল, সিগারেট অথবা অন্যান্য মাদক দ্রব্য গ্রহণ করার চাপের সম্মুখীন হয়, অর টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপস, অথবা তারা সেক্সুয়াল সম্পর্কে জড়িয়ে যায়। পুটিং দ্যামসেলস উইচ পুট দ্যামসেলস, কি হবে উইচ পুটকে আমরা কি লিখতে পারি, পুটিং দ্যামসেলস, যা তাদেরকে ফেলে দেয় at high risk for intentional or unintentional injuries, unintended pregnancies and sexually transmitted infections including the human immunodeficiency virus HIV। অর্থাৎ বলছে যে অনেক ছেলেমেয়েরা তারা একসাথে আড্ডা দেয়, দলে দলে তারা আড্ডা দিচ্ছে, বিভিন্ন বন্ধু, বিভিন্ন রকম চিন্তা ভাবনা, হ্যাঁ, জীবনমুখী কথাবার্তা বলি। একজন বন্ধু এসে তোমাকে বললো যে বন্ধু সিগারেট খাই, এটা একটা কুল জিনিস, সিগারেট না খাইলে না হচ্ছে না। দেখবা অহরহ বের করে সিগারেট ধরায় ফেলছে। সে ভাবতেছে এটা একটা কুলনেসের একটা তার ডিটারমিনেন্ট বা একটা ফ্যাক্টর। সে তখন বলবে, তুমি তখন তার দেখা দেখে হয়তো কেউ খায় যে একটা টান দিই না, ব্যাপার না, বন্ধুরাই দেখতেছে আর কেউ দেখতেছে না। মনে রাখবা যে কাজটা তুমি ইতিমধ্যে শুরু করছো, যেটা এখন ভয় পাচ্ছ, 2 দিন পরে এটা ভয় পাবা না। আজকে যে ছেলে বা মেয়েটা মোবাইলে অনৈতিক কথাবার্তাতে তারা জড়িত হতে পারছে, অনৈতিক কথাবার্তা বলতে পারছে, এটা কেউ দেখছে না। ওকে, এই জিনিসটা একটা সময় তারা এই সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে ফিজিক্যাল লাইফে আসবে। হাত ধরাধরি থেকে শুরু করে বিভিন্ন রকম সম্পর্কে তারা জড়িয়ে যাচ্ছে আবেগের বশবর্তী হয়ে, তাই না? ওই ছেলে বা মেয়েটা চিন্তা করছে না যে এর মাধ্যমে আমি আসলে কি হারাচ্ছি, কি পাচ্ছি। হয়তো সাময়িক আনন্দ পাচ্ছি, সাময়িক সুখের কারণে আমরা একে অপরকে আমরা বিলিয়ে দিচ্ছি একে অপরের কাছে। যেই বিলিয়ে দেওয়ার মধ্যে কোনো ধরনের আইনি বৈধতা নেই, যার মধ্যে কোনো ধর্মীয় বৈধতা তো নেই, আইনি কোনো বৈধতা নেই একজন আরেকজনকে বিলিয়ে দেওয়ার মাধ্যমে। এবং দিন শেষে এগুলো একটা সময় এমন হয়ে যায় যে সেক্সুয়ালি যে রিলেশনশিপগুলো তৈরি হয় আনইনটেন্ডেড হয় এগুলো। অর্থাৎ তুমি অপ্রত্যাশিতভাবে দেখা যায় যে অনেকে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাই যে অমুক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাওয়া গেল নবজাতক শিশু, অমুক ডাস্টবিনে পাওয়া গেল নবজাতক শিশু, 15 ফেব্রুয়ারি পাওয়া গেছে এরকম মানুষের এক মেয়ে মৃত। হ্যাঁ, তারা 14 তারিখের মধ্যে তারা এক দিবস, আমরা এক এমন দিবস পালন করছি যে দিবস আসলে আমরা নিজেরাই বানিয়েছি, আমরা নিজেদের উচ্ছৃঙ্খলাগুলোকে লেজিটিমেট করার জন্য, লেজিটিমাইজ করার জন্য। সো এরপরে যখন জিনিসগুলো ফাঁস হয়ে যায় ছেলে মেয়েদের মধ্যে, যখন তাদের মধ্যে এই বিশ্বাসটা থাকে না, তারা যখন একে অপরের যে আনন্দগুলো পেয়ে যায় বা নিয়ে নেয়, তখন কি হয়? তখন তারা আর তাদেরকে আর বিশ্বাস করে না, তখন সে এক জায়গার আনন্দ তাকে আর ভালো দেয় না, সে তখন অন্য জায়গায় আনন্দ খোঁজে, অন্য জায়গায় সে খোঁজে। তখন এই যে তাদের মধ্যে যেই অবিশ্বাস তৈরি হয়, এই অবিশ্বাসের মাধ্যমে তাদের মধ্যে খুন খারাপি থেকে শুরু করে সুইসাইডাল অ্যাটেম্প্ট থেকে শুরু করে সুইসাইড এবং হত্যা, গুম পর্যন্ত ঘটে থাকে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে আমার বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র বা জুনিয়র, কেউ একজন জুনিয়র হবে, আমার সিনিয়র হবে না, সে আত্মহত্যা করেছে। আমি জায়গার নাম বলছি না, যাই হোক। পরবর্তীতে তার ফ্রেন্ড সার্কেলকে জানা হলো যে সে গলায় দড়ি দিয়েছে, সে এই যে ফ্যানের মধ্যে দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে। সে কমিটেড সুইসাইড। এর কিছুদিন আগে নাকি তার বন্ধুদেরকে যখন সাক্ষাৎকার নেওয়া হলো, বন্ধু বা বান্ধবীদেরকে, তখন বললো যে সে খুব প্রেশারে যাচ্ছিল কিছুটা টাইম যাবত, খুব ফ্রাস্ট্রেটেড থাকতো, খুবই অ্যাংরি থাকতো, খুবই অ্যাংশাস থাকতো, খুবই কেয়ারলেস থাকতো। সে খুবই ইম্প্যাথেটিক একটা মানুষ ছিল, বাট খুব অ্যাপ্যাথেটিক হয়ে গেছে, অর্থাৎ খুবই সহানুভূতিশীল থেকে সে খুব উদাস হয়ে গেল একটা সময়ে। কেন? জানা গেল যে অমুক বিশ্ববিদ্যালয়ের একজন ছেলের সাথে তার একটা রিলেশনশিপ ছিল, কিন্তু তাদের মধ্যে আর বোঝাপড়া হচ্ছে না, আর সম্পর্ক ভালো যাচ্ছিল না। ওই ছেলে চাপাচাপি করতেছিল, ওই ছেলেটা টাকা চাচ্ছিল, বিভিন্নভাবে তাকে ডিফেম করা শুরু করতেছিল, তাকে ডিমিন করা শুরু করছিল। এই যে আজকে একটা সম্পর্ক তাদের মধ্যে তৈরি হলো,
যেটার সামাজিক ভ্যালু নেই, যেটার ধর্মীয় ভ্যালু তো একেবারেই নেই, সেই সম্পর্ক আসলে কোথায় নিয়ে গেল তাদেরকে? সে সম্পর্ক কোনো ধরনের তার তো কোনো চূড়ান্ত কোনো গন্তব্য বা দৃষ্টান্ত নেই, বরং তাদের মধ্যে সুইসাইড থেকে শুরু করে একটা জীবন কেড়ে নিল এই অনৈতিক সম্পর্ক। ভাবছো তোমরা অনেকেই যে আমরা এমনটা করছি না, কিন্তু আমরা অনেক সময় খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি করি। এই ফ্রেন্ডশিপ করতে গিয়ে আমরা অনেক সময় ছেলে মেয়ে ছেলের মধ্যে এক ধরনের এমন সম্পর্ক গড়ে তুলি যে সম্পর্ক আমাদের জীবনে এক কান্না, এক অশ্রু, এক অযাচিত সম্পর্ক তৈরি করে, যে সম্পর্ক থেকে আর বের হয়ে আসা যায় না। জীবন পরিণত হয় এক অভিশাপে। তোমার জীবন, তোমার পরিবারের জীবন, পুরো পরিবারটাই ধ্বংসের মুখাপেক্ষী হয়ে যায়। আজকে যেই আমার ছোট্ট ভাই বন্ধুরা রয়েছে, তোমাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে, তোমার শিক্ষক হিসেবে, তোমার সিনিয়র হিসেবে, তোমার বড় ভাই হিসেবে আমার যেই পরামর্শটা হবে, অ্যাজ ইউর স্টুডেন্ট, তুমি যদি তোমার এই লাইফটাকে যদি ইউটিলাইজ করতে চাও, তোমার ভবিষ্যৎকে সুন্দর করতে চাও, তাহলে এই ধরনের অনৈতিক সম্পর্ক অথবা সোশ্যালি যে জিনিসটা অ্যাকসেপ্টেড না, সোশ্যালি আনএক্সেপ্টেড বা ধর্মীয়ভাবে আনএক্সপেক্টেড কোনো রিলেশনশিপের দিকে যাওয়া থেকে বিরত থাকবা। তাহলেই তোমার জীবন সুন্দর হবে, তোমার লক্ষ্যগুলোর দিকে, তোমার গোলগুলোর দিকে এগিয়ে যেতে পারবা। আননেসেসারি সম্পর্ক তৈরি করে আসলে এই ক্ষুদ্র জীবনটাকে অনৈতিক সম্পর্কের দিকে বিলিয়ে দিও না, যে বিলানোর মাধ্যমে তোমার জীবনের সুন্দর স্বপ্নগুলো, সুন্দর যে লক্ষ্যগুলো, সেই গোলগুলো, সেগুলো যেন ধ্বংস হয়ে যেতে না পারে। আমার এই ছোট্ট পরামর্শটা আশা করছি কারো না কারো কাজে লাগবে, কেউ না কেউ কাজে লাগাবা তোমার জীবনটাকে তৈরি করার জন্য। তাহলেই আমার এই আজকের ছোট্ট কথাগুলো মানে ফলপ্রসূ হবে। আর আমার কথা ফলপ্রসূ হওয়া না হওয়া খুব একটা গুরুত্বপূর্ণ না, তোমার লাইফটার জন্য কথাগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওকে, আমি একটু পড়ায় ফিরে আসি। হ্যাঁ, চলো, তাহলে বলেছে যে এই সময়টাতে কি করে তারা বিভিন্ন ধরনের সেক্সুয়াল রিলেশনশিপে জড়িয়ে যায়, যেই সেক্সুয়াল রিলেশনশিপ পুটিং দ্যামসেলস, তাদেরকে ফেলে দেয় অ্যাট হাই রিস্ক, উচ্চ ঝুঁকিতে, ফর ইন্টেনশনাল অর্থাৎ ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ইনজুরি, মানে বিভিন্ন ধরনের আহত বা আঘাতের দিকে। অনিচ্ছাকৃত ইনজুরি হতে পারে তাদের মধ্যে বিভিন্ন ধরনের, তাই না? তাহলে ইন্টেনশনাল থেকে এটা একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ হচ্ছে ইচ্ছাকৃত, আর এটাকে অনিচ্ছাকৃত, তাই না? অনিচ্ছাকৃত কিন্তু ইনজুরি, আনইনটেন্ডেড প্রেগন্যান্সিস অর্থাৎ অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক প্রেগন্যান্সিস, হ্যাঁ, অপ্রাপ্তবয়স্ক প্রেগন্যান্সি হয়ে যায়, অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এবং যৌন পরিবাহী বিভিন্ন রোগ ছড়ায়। পরিবাহী, হ্যাঁ, ইনফেক্টেড মানে কি পরিবাহী, বিভিন্ন রোগ ছড়াতে পারে, যার মধ্যে একটা হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি রোগ, যেটা হলে মৃত্যু ছাড়া তার আর কোনো উপায় বা ঔষধ পৃথিবীতে এখনো সৃষ্টি হয় নাই। Many also experience a wide range of adjustment and mental health problems. অনেকে আবার দেখো a wide range of, অনেক মাত্রার বা ব্যাপক মাত্রার অ্যাডজাস্টমেন্ট বা মানিয়ে নেওয়ার সমস্যায় ভোগে, অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে। অর্থাৎ অনেকে মানিয়ে নিতে পারে না। এই বয়সন্ধিকালটায় অনেকের মধ্যে এমন ধরনের আচরণ হয়, সে কারো কথা শুনতে আর ভালো লাগে না, সে কারোর সাথে কথা বলতে পারে না, সে কারোর সাথে তার কথাগুলো শেয়ার করতে পারে না, অর্থাৎ কারোর সাথে সে মেন্টালি আর ম্যাচ করতে পারে না। তাহলে এই বয়সন্ধিকালে ফিজিক্যাল সেক্সুয়াল প্রবলেম তো হয়ই, এই সময়টাতে মানুষের মানিয়ে নেওয়ার সমস্যা এবং মানসিক স্বাস্থ্যের সমস্যাও তৈরি হতে পারে। Behavior patterns that are established during this period. Behavior pattern মানে কি বলতো? আচরণ, আচরণের ধরন, হ্যাঁ, আচরণের ধরন, ঠিক আছে? এটাতে কি বোঝাইছে বলতো? আচরণের ধরন মানে বোঝাচ্ছে যে একটা মানুষের আচরণের ধরন থাকে। ধরো আমি সবসময় হচ্ছে একটা এমন একটা আচরণ বজায় রাখি, স্টুডেন্টের সাথে ফ্রেন্ডলি আচরণ বজায় রাখি, এটা একটা আচরণ আমার। আমি সবসময় একটু কুল থাকার চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে আমি গালিগালাজ থেকে শুরু করে অধিক জোকস এগুলো দিয়ে আমি কখনোই যাই না। আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা সেক্টরে যেখানে কাজ করি, আমার ফ্যামিলি বলি, সব জায়গার মধ্যে এমন একটা সারাউন্ডিং বজায় রাখার জন্য যেন আমি কাউকে গালি দিতে না হয়, কেউ আমাকে গালি দিতে নাও পারে, দুইবার যেন ভাবে।
আবার কেউ কেউ আছে খুব জোকিং হয়, আবার কেউ কেউ আছে খুবই ফানি হতে পারে, বাট সে পার্সোনালিটি খুবই স্ট্রং। কেউ হতে পারে এই সময়টাতে অ্যালকোহল নিয়ে নিয়ে সে অভ্যস্ত হয়ে গেছে, আবার কেউ হতে পারে অ্যালকোহল একদম নিচ্ছে না। তার মানে এটা হচ্ছে বিহেভিয়ার প্যাটার্ন। তাহলে বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশড, যেটা প্রতিষ্ঠিত হয় বা তৈরি হওয়া, হ্যাঁ। তাহলে যেই আচরণের ধরন যেটা তৈরি হয় ডিউরিং দিস পিরিয়ড, এই বয়ঃসন্ধিকালের সময়টাতে, সাচ এজ, যেমন ধরো দ্য ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগস, যেমন ধরো বলা যায় যে ড্রাগ ব্যবহার করা অথবা ড্রাগ এড়িয়ে চলা। অ্যাভয়েডেন্স মানে কি? এড়িয়ে চলা। তাহলে দেখো এই যে আচরণের ধরন দুইটাই হতে পারে। কেউ কেউ এই বয়ঃসন্ধিকালে ড্রাগ ব্যবহার করতেছে, আবার কেউ এটা অ্যাভয়েড করতেছে। এটা দুইটা প্যাটার্ন, একজন পজিটিভ একজন নেগেটিভ। অ্যান্ড টেকিং অর অ্যাবস্টেইনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক, অর্থাৎ যৌন ঝুঁকি নেওয়া বা যৌন ঝুঁকি থেকে বিরত থাকা। অ্যাবস্টেইন ফ্রম প্রিপোজিশনটা মনে রাখবা, এটা পরীক্ষা আসে মাঝে মাঝে। অ্যাবস্টেইনের সাথে ফ্রম বসা, অর্থ হচ্ছে বিরত থাকা। অর্থ কি? বিরত থাকা। Sexual risk can have long-lasting negative and positive impact on future health and well-being. তাহলে বলেছে এই যে এই পজিটিভ এবং নেগেটিভ কাজগুলো, অর্থাৎ কেউ কেউ সেক্সুয়াল রিস্ক নিচ্ছে, কেউ এটা থেকে বিরত থাকছে, কেউ ড্রাগ ব্যবহার করছে, কেউ ড্রাগকে অ্যাভয়েড করছে। এই ধরনের আচরণগুলো লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ এফেক্ট ফেলে। এটা মানুষের এই যে ভবিষ্যৎ স্বাস্থ্য এবং সুরক্ষার উপরে দীর্ঘমেয়াদী ইতিবাচক ও নেতিবাচক প্রভাব রাখে। যে ছেলেটা এই যে যৌন বিভিন্ন কাজের সাথে জড়িয়ে গেল, পর্নোলজির সাথে জড়িয়ে গেল, পর্নোগ্রাফি, তাহলে সে কি হলো? সে সারাটা জীবন তার কি হবে? একটা নেগেটিভ দিকে চলে যাবে। আর যে ছেলেটা ধর্মীয় কার্যকর্ম, তারপর হচ্ছে ধর্ম মেনে চলা, ড্রাগস থেকে দূরে থাকা, উল্টাপাল্টা মানুষের সাথে না চলার সাথে যায়, তার লাইফটা পজিটিভ ইম্প্যাক্টে পরিণত হবে। As a result, ফলে adults have unique opportunities to influence adolescents. এখন বলা হচ্ছে যে এই ধাপগুলো কে পার করে গেছে? প্রাপ্তবয়স্করা ইতোমধ্যে এই ধাপগুলো পার করে গেছে। তাই প্রাপ্তবয়স্কদের হ্যাভ ইউনিক অপরচুনিটিস, তাদের কিছু অনন্য সুযোগ সুবিধা রয়েছে, অনন্য কিছু সুবিধা রয়েছে। তাহলে ইউনিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অর্থ কি? অনন্য, যা সকলের মধ্যে থাকে না, যা সবাই পায় না। তাহলে প্রাপ্তবয়স্কদের কিছু অনন্য সুবিধা রয়েছে টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স। এখানে ইনফ্লুয়েন্স কিন্তু নাউন না, এটা একটা ভার্ব, ঠিক আছে? কারণ কি এর আগে একটা টু আছে, টু এর পরে যদি ওয়ার্ডটা থাকে তাহলে সেটা একটা ভার্ব হবে। টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স, তাহলে কিশোর কিশোরীদেরকে প্রভাবিত করার এক অনন্য সুযোগ প্রাপ্তবয়স্কদের হাতে আছে। এই টপিকটা কোনো বোর্ডে আসছিল? হ্যাঁ, এটা 22 সালে যশোর বোর্ডে আসা প্রশ্ন, ঠিক আছে? আমরা একদম ক্লাসের শুরুতে দেখিয়েছি। পুরোটা আসে নাই, কিছুটা অংশ আসছে। আবার এটা আরেক বোর্ডে কিছু 24 সালে একটা বোর্ড আসছে। হ্যাঁ, 24 সালে একটা বোর্ড আসছে। ওকে, আমাদের সম্ভবত আর একটা বা দুইটা পেজ বাকি আছে। হ্যাঁ, 2-3টা পেজ বাকি আছে। চলো। Adolescents are different both from young children and adults. বলেছে এই যে কিশোর কিশোরীরা একদম ইয়াং চিলড্রেন, শিশুদের চেয়ে এবং প্রাপ্তবয়স্ক উভয়ের চেয়ে তারা আলাদা। শিশু কিশোররা একদম তারা বাবা মায়ের হাতের নাগালে থাকে, তারা যা কিছু করে বাবা মা দায়ী। আর একদম প্রাপ্তবয়স্কতা তারা নিজেরা দায়ী। কিন্তু বয়ঃসন্ধিকালীনরা তারা না পুরোপুরি স্বাধীন, না পুরোপুরি আবার বাবা মায়ের নাগালে। তাহলে এটা কিন্তু একটা খুব কমপ্লিকেটেড টাইম। স্পেশালি বিশেষ করে অ্যাডোলেসেন্টস আর নট ফুললি কেপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্ট। তাহলে বলছে এই বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোররা আর নট ফুললি কেপেবল, একটা অ্যাডজেক্টিভ, কেপেবলের পরে অবশ্যই মাথায় রাখবা অফ প্রিপোজিশনটা বসবে। তারা সম্পূর্ণরূপে সক্ষম না। কেপেবল অর্থ কি? সক্ষম। তারা পরিপূর্ণভাবে সক্ষম না অফ আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে, কমপ্লেক্স কনসেপ্টস, তারা অত্যন্ত জটিল ধারণাগুলো বা বিষয়গুলো বুঝতে সবসময় পরিপূর্ণভাবে সক্ষম না। ওই যে বললাম কোনটা করতে হবে আর করতে হবে না, এই কনসেপ্টগুলো তারা অনেক সময় বুঝে না। অনেক সময় 6 বা 7 যে বাচ্চাটা, তারা কঠিন ম্যাথ বুঝে না, কঠিন ইংলিশ সেন্টেন্স বোঝে না। তাহলে কমপ্লেক্স যে কনসেপ্টগুলো আছে, বিজ্ঞানের অনেক কনসেপ্ট তারা ধরতে পারে না। অর দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্সেস, এবং আচরণ এবং ফল, আচরণ এবং তার ফল, আচরণ এবং ফলাফল বা প্রভাব বলতে পারো,
এবং কি আচরণ করলে কি প্রভাব হবে, এই আচরণ আর প্রভাবের মধ্যে যে সম্পর্কটা, এটা অনেক সময় বুঝতে পারে না। একজনকে দিয়ে ফেলাম ধমক, একজনকে দিয়ে ফেলাম গালি, এরপরে যে এসে সে তার পুরো ফ্যামিলি নিয়ে এসে, তার গোষ্ঠী নিয়ে এসে আমাকে মাইর দিবে, এইটা অনেকেই বুঝতে পারে না। তাহলে কোন আচরণের সাথে কোন ফলাফল বা কি হতে পারে সেটা অনেকে বুঝতে পারে না। or the degree of control they have or can have, তাহলে তাদের কতটুকু কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আছে অথবা থাকা উচিত ওভার হেলথ, স্বাস্থ্য, ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ, ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, অর্থাৎ তাদের স্বাস্থ্য, তাদের সিদ্ধান্ত গ্রহণ, এগুলোর উপর কতটুকু নিয়ন্ত্রণ থাকা উচিত বা রয়েছে, এইটা তারা অনেকেই জানে না। তার মানে বয়স হতে গেলে কিন্তু অনেকগুলো প্রবলেম, তারা কঠিন কনসেপ্ট বুঝতে পারে না, তাদের আচরণের সাথে তারপর হচ্ছে তাদের ফলাফলের সম্পর্ক কি বা প্রভাবের সম্পর্কে কি অনেকে বুঝতে পারে না। আবার অনেক সময় তাদের স্বাস্থ্য, সিদ্ধান্ত গ্রহণ, এগুলোর ব্যাপারে তারা কি করতে পারে না, তাদের কতটুকু কন্ট্রোল থাকা উচিত তারা জানে না। স্বাস্থ্যের ব্যাপারে কতটুকু ঘুমানো উচিত অনেক সময় খেয়াল রাখে না, সারা রাত ফোন টিপতেছে। The inability may make them particularly vulnerable, এই যে অক্ষমতা, হ্যাঁ এটা কিন্তু একটা নাউন, অথবা কি অক্ষমতা, এই যে অক্ষমতা, তাদের না বুঝতে পারে যে অক্ষমতা, may make them particularly, বিশেষভাবে vulnerable, vulnerable শব্দ থেকে ঝুঁকিপূর্ণ, vulnerable মানে কি বলতো, ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ, অবশ্যই শব্দটা একটা অ্যাডজেক্টিভে আছে, vulnerable to sexual exploitation, নির্যাতন, exploitation কি, নির্যাতন। তাহলে এই যে বুঝতে না পারা, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বুঝতে না পারা, কখন কি করতে হবে, তাদেরকে যৌন নির্যাতনের দিকে ঠেলে দেয়, যৌন নির্যাতনের শিকার বা ঝুঁকিপূর্ণ করে তোলে তাদেরকে, অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার্স, এবং উচ্চ ঝুঁকির আচরণে তাদেরকে ফেলে দেয়। বুঝে গেল, বিভিন্নভাবে তারা যৌন শিকারের নির্যাতন বা যৌন নির্যাতনের শিকার হতে পারে। লজ, কাস্টমস, আইন এবং প্রথা, অ্যান্ড প্র্যাকটিসেস, এবং সংস্কৃতি বা একটা সমাজে যেই প্রচলিত রীতিনীতি, তাহলে বলেছে আইন, রীতিনীতি এবং প্রথা, আইন, রীতিনীতি এবং প্রথা, আইন, রীতিনীতি এবং প্রথা মে অলসো এফেক্ট, এফেক্ট কিন্তু একটা ভার্ব ফর্মে আছে, অথচ প্রভাবিত করা, প্রভাবিত করা। তাহলে অ্যাডোলেসেন্টস ডিফারেন্টলি দেন অ্যাডাল্টস, বলেছে যে প্রাপ্তবয়স্কদের চেয়ে বয়সন্ধিকালীন ছেলে মেয়েদেরকে একটা দেশের আইন, তারপর হচ্ছে সংস্কৃতি, নিয়মকানুন, এগুলো ভিন্নভাবে প্রভাব ফেলতে পারে। ফর এক্সাম্পল, যেমন ধরো, লজ অ্যান্ড পলিসিস অফেন রেস্ট্রিক্ট অ্যাডোলেসেন্টস অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ মানে কি, প্রজনন স্বাস্থ্য, এইটুকু অংশ একটু মনে রাখো, প্রজনন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য। তাহলে বলেছে যে এই যে একটা দেশের লজ এন্ড পলিসিস, আইন এবং নীতি, আইন এবং নীতিগুলো কি করে, মাঝে মাঝে রেস্ট্রিক্ট অর্থাৎ বাধা সৃষ্টি করে বা সংকুচিত করে দেয় অ্যাডোলেসেন্টস অ্যাক্সেস টু, তাহলে প্রাপ্ত কিশোর কিশোরীদের অ্যাক্সেস টু মানে কি, প্রবেশাধিকার বা প্রাপ্তিকে, রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন, তাহলে প্রজনন স্বাস্থ্য তথ্য পাওয়াটাকে কঠিন করে দেয়। অর্থাৎ আইন কানুন এমন যে তুমি যে 18 বছর না হও, তাহলে তুমি প্রজনন স্বাস্থ্যের কোনো তথ্য জানতে পারবে না, তুমি যেই স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে গিয়ে কোনো জিনিস জানতে পারবে না, তোমাকে মানুষ লজ্জা দিবে, প্রশ্নের সম্মুখীন করবে, এটা ওইটা এটা ওইটা বিভিন্ন তোমাকে প্রশ্নের সম্মুখীন করবে। অ্যান্ড সার্ভিসেস স্পেশালি ওয়েন দে আর আনম্যারিড, যখন বিশেষ করে তারা অবিবাহিত, তাহলে অবিবাহিত কি একটা মেয়ের অনেক প্রবলেম হইতে পারে না, তাহলে সে এইটা নিয়ে কারো কাছে গেলে অনেক বলে কি কইরা আসছো, সে আসলে কিছু করে নাই, সে খুবই ইনোসেন্ট, খুবই পিওর, কিন্তু সে একটা জিনিস জানতে চাচ্ছে যে এইটা করলে কোনো প্রবলেম হইতে পারে কিনা বা কি কি প্রবলেমের সম্মুখীন হইতে পারি, তখন ওই যে স্বাস্থ্য সেবা কেন্দ্র যে মহিলাগুলো আছে, বিভিন্ন সময় নার্স রয়েছে, আয়াবুয়া রয়েছে, বলবো কি কইরা আসছো, কার সাথে কি করছো, তাইলে তুমি তো অবিবাহিত, তোমার কি হইছে, তুমি কেন এখানে আসছো, তোমার কি ঝামেলা, কার সাথে কি করে আসছো, বলো বলো কে। এই যে এইরকম করার কারণে কি হয়, তারা বিভিন্ন ধরনের প্রজনন স্বাস্থ্য সেবা নিতে পারে না। ইন এডিশন, অধিকন্তু, ইভেন ওয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, এক্সিস্ট মানে কি থাকা, হ্যাঁ থাকা, তাহলে বলেছে যে সার্ভিস ডু এক্সিস্ট, সেবাগুলো যদিও থাকে বা সেবা থাকলেও প্রোভাইডার অ্যাটিটিউডস, ওই যে সেবা প্রদানকারীর যে দৃষ্টিভঙ্গি অ্যাবাউট অ্যাডোলেসেন্টস, বয়সন্ধিকালীন কিশোর কিশোরদের ব্যাপারে, ওফেন পোজ আ সিগনিফিকেন্ট ব্যারিয়ার, এটা অনেক সময় একটা
খুবই বড় ধরনের বাধা সৃষ্টি করে। ব্যারিয়ার মানে কি? বাধা। এটা বড় বাধা সৃষ্টি করে টু দ্য ইউজ অফ দোজ সার্ভিসেস, ওই সব সেবা পেতে বড় বাধা সৃষ্টি করে। ওই বললাম না, সেবা থাকলেও সেবা প্রদানকারী যে মানুষগুলো রয়েছে তাদের আচরণ দৃষ্টিভঙ্গি কি করে ওই সেবা নিতে মানুষদেরকে নিরুৎসাহিত করে। বলে গেলেই বলবে 100 রকমের প্রশ্ন, কেন আসলা, কেন আসলা, বিয়ে হয় না, তোমার বাবার নাম কি, মার নাম কি, তোমার বাবারে জানাবো, তুমি এখানে আসছিলা, বিভিন্ন রকম উল্টাপাল্টা অ্যালিগেশন দেওয়া শুরু করে। মেবি আওয়ার লাস্ট পেজ, হ্যাঁ আমাদের লাস্ট পেজ। চলো তাহলে আমাদের প্যাসেজ শেষ। হ্যাঁ আমরা আজকে প্যাসেজটা শেষ করতে পারলে আমরা ইন্টার লাইফের সবচেয়ে বড় প্যাসেজগুলোর মধ্যে একটা শেষ করব। ওকে চলো। Adolescents depend on their families, their communities, schools, health services and their workplaces. ওকে, বলেছে যে বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীরা ডিপেন্ড অন, এটা প্রিপোজিশনটা সময় মনে রাখবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থ হচ্ছে নির্ভর করা। নির্ভর করা, হ্যাঁ নির্ভর করা, এটা একটা সিনোনিম আছে, অর্থ হচ্ছে রিলাই অন। হ্যাঁ, রিলাই অন। তিনি বলছে বয়ঃসন্ধিকালে কিশোর কিশোররা তাদের পরিবার, তাদের সমাজ, তাদের স্কুল, তাদের হেলথ সার্ভিসেস অর্থাৎ স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো এবং তাদের কর্মক্ষেত্র, যারা পড়াশোনা করে না, যারা কাজে ঢুকে যায়, তাদের কর্মক্ষেত্রের উপর নির্ভর করে টু লার্ন আ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস, তারা অনেক ধরনের দক্ষতা অর্জন করার জন্য এই প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভর করে। দ্যাট ক্যান হেল্প দ্যাম টু কোপ উইথ দ্য প্রেশার্স। কোপ উইথ মানে কি? মানিয়ে নেওয়া। কোপ উইথ মানে কি? মানিয়ে নেওয়া। হ্যাঁ, মানিয়ে নেওয়া। গ্রুপ ভার্ব, ঠিক আছে? তাহলে যে প্রতিষ্ঠানগুলো তাদেরকে কি করতে পারে? তাদেরকে হেল্প করতে পারে টু কোপ উইথ দ্য প্রেশার্স, তাহলে ওই চাপগুলোর সাথে মানিয়ে নিতে সাহায্য করতে পারে। দে ফেস, যেই চাপগুলো তারা সম্মুখীন হয়, যে সমস্যাগুলো তারা সম্মুখীন হয়, অ্যান্ড মেক আ সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এবং তাদের শৈশব থেকে প্রাপ্তবয়স্কতে একটা সুন্দর সফল রূপান্তর করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো সাহায্য করতে পারে যদি সেগুলো ভালো হয়। লাস্ট, প্যারেন্টস, মেম্বার্স অফ দ্য কমিউনিটি, বাবা মা, সমাজের সদস্যরা, সার্ভিস প্রোভাইডার্স, সেবা প্রদানকারীরা, অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশনস এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোরও হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, তাদেরও দায়িত্ব রয়েছে টু বোথ প্রমোট অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট, তাদের এই যে কি বলছে যে বয়ঃসন্ধিকালীন যেই বৃদ্ধিগুলো আছে, উন্নতিগুলো আছে, সেগুলোকে যেন প্রমোট করে তারা, সেগুলো যেন তারা প্রেজ করে, অ্যাপ্রিশিয়েট করে, সেটা দায়িত্ব সমাজের রয়েছে, মানুষের রয়েছে। অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড টু ইন্টারভিন, এবং হস্তক্ষেপ করা। তাহলে বলছে যে যে জিনিসগুলো ভালো, ডেভেলপমেন্ট, গ্রোথ, এগুলো ভালো, এগুলোকে প্রমোট করা দরকার সমাজের সদস্যদের। অ্যান্ড টু ইন্টারভিন অর্থ হচ্ছে হস্তক্ষেপ করা। হস্তক্ষেপ করা এটা একটা ভার্ব, ঠিক আছে? এটা একটা ভার্ব। ইন্টারভিন ইফেক্টিভলি ওয়েন প্রবলেমস অ্যারাইজ, এবং খুব কার্যকরভাবে হস্তক্ষেপ করা যখন সমস্যা সৃষ্টি হয়। যে সমস্যা সৃষ্টি হলে ভরতোষ না করে, রাগান্বিত করে মানুষদেরকে বা পচায়া কিছু করা যাবে না, খুব তাৎপর্যপূর্ণভাবে, কার্যকরভাবে হস্তক্ষেপ করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা প্রায় 1.5 ঘন্টা লাগলো আমাদের পুরো প্যাসেজটা শেষ করতে। ইটস আ রিয়েলি টাফ জব। সত্যি বলছি, এই প্যাসেজটা আমি যখনই পড়াই আমি খুব জীবনমুখী পড়ানোর চেষ্টা করি। হ্যাঁ, প্যাসেজটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। প্যাসেজটার প্রতিটা লাইনকে আমি চেয়েছি বিশ্লেষণ করার জন্য। তোমরা আরেকবার যদি একটু ম্যাচ করো দেখবা এটা আমাদের গুরুত্বপূর্ণ যা আছে সব কিছুকে আমি ক্লিয়ার করে দিয়েছি। এই প্যাসেজটা যেই পড়বা সে পরবর্তী নিজেই বুঝতে পারবা ইজিলি। প্যাসেজটা ক্লিয়ার? বাচ্চারা প্যাসেজটা কি ক্লিয়ার হয়েছে সবাই, নাকি এখনো? তোমাদের মতামত জানতে চাচ্ছি, সবাই ঠিকঠাক আছো কিনা, নাকি ফ্রিজ হয়ে গেছো পড়তে পড়তে, নাকি ফ্রিজ হয়ে গেছো? ওকে, আস্তে আস্তে, হ্যাঁ অনেক ভালো বুঝাইছেন। জি ভাইয়া, ওকে ক্লিয়ার ভাইয়া, ওকে ঠিক আছে। ওকে চলো আমরা একটু প্রশ্নগুলো দেখি। হ্যাঁ, which of the synonym of the word adolescence, বলেছে বয়ঃসন্ধিকাল শব্দটার সিনোনিম কি? হ্যাঁ, অ্যাডোলেসেন্স মানে কি পাচ্ছি আমরা? বয়ঃসন্ধিকাল, তাই না? বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকাল, এই শব্দটার সিনোনিম আসলে কি? গ্রুপ, কিড,
গ্রোন আপ মানে কিন্তু একদম প্রাপ্তবয়স্ক, হ্যাঁ। তাহলে পিউবার্টি আমরা জানি কি অ্যাডোলেসেন্সের সাথে সিনোনিম কি আমরা ক্লাসে পড়ছিলাম, তাহলে কি আচ্ছা পিউবার্টি, তাহলে অ্যাডোলেসেন্স কি পাচ্ছি আমরা পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল। তারপরটা আসো, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড। ওকে, তাহলে বলছে যে বয়ঃসন্ধিকালের সময়টা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পথে একটা প্রস্তুতিমূলক সময়। হোয়াট ডাজ দ্য সেন্টেন্স মিন? এই সেন্টেন্স দ্বারা কি বুঝাইছে? ওয়ান ক্যান ডু হোয়াট এভার ওয়ান লাইকস, এই কথার দ্বারা কি বুঝাইছে যে বয়ঃসন্ধিকালের একটা মানুষ যা চায় সে তাই করতে পারে। ওয়ান ইজ গাইডেড বাই পলিটিক্যাল লিডার, এই কথা দ্বারা কি বুঝাইছে একজন মানুষ রাজনৈতিক নেতার দ্বারা পরিচালিত হয়, এখানে কোনো রাজনৈতিক নেতার কথা বলা হয় নাই। প্যারেন্টস লুজ দেয়ার কন্ট্রোল ওভার দ্য অ্যাডোলেসেন্টস, এই কথার দ্বারা কি বুঝাইছে যে বাবা মায়েরা বয়ঃসন্ধিকালে সন্তানের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায় ফেলে না। ওয়ান এক্সপেরিয়েন্সেস সেভারাল কি ডেভেলপমেন্টস ডিউরিং দ্য পিরিয়ড, এটার মধ্যে বুঝাইছে যে বয়ঃসন্ধিকালে একটা ছেলে বা মেয়ে বিভিন্ন ধরনের সময় বা অভিজ্ঞতা বা কাজের মধ্য দিয়ে যেতে হয়। তাহলে এটাই কি বলছে যে দেখো পিরিয়ড অফ প্রিপারেশন, তাহলে প্রস্তুতিমূলক সময়। প্রস্তুতি কখন নিই আমরা? ম্যাথ, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি যখন পড়াশোনা করি, এটাই তো প্রস্তুতি নাকি? তাহলে একটা মানুষ যখন বিভিন্ন ধরনের কি ডেভেলপমেন্টস, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ উন্নতি, বিভিন্ন ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাবে, সেটাই হলো তার একটা প্রিপারেশন। তাহলে উত্তর কোনটা? ডি নাম্বার। তারপর আসো, পিউবার্টি কামস আর্লিয়ার দেন বিফোর, তাহলে পিউবার্টি কামস আর্লিয়ার দেন বিফোর, এই যে পিউবার্টিটা আগের চেয়ে এখন খুব দ্রুত আসতেছে, এটা কারণ কি ছিল? প্যাসেজে ছিল কিন্তু ডিউ টু গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টের কোনো কথা প্যাসেজে ছিল না, তাহলে এটা বাদ। তাহলে অ্যাজ আ রেজাল্ট অফ গ্লোবাল ওয়ার্মিং এর কথাও কোনো প্যাসেজে ছিল না। অ্যাজ আ রেজাল্ট অফ ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস, এটার কথাও প্যাসেজে কোথাও ছিল না। ডিউ টু চেঞ্জ অফ কালচার অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশনস, তাহলে আমরা জানি কালচারের সাথে এডুকেশনটা দিলে ভালো হইতো, তাহলে আমরা জানি শিক্ষা, সংস্কৃতি ও আর্থ সামাজিক পরিবর্তনের কারণে আমাদের পিউবার্টিটা এখন আগের চেয়ে দ্রুত চলে আসতেছে, তাই না? তাহলে উত্তর কোনটা? ডি নাম্বার। উত্তর সবগুলোই কি ডি নাম্বার হচ্ছে? আচ্ছা ঠিক আছে। হোয়াট ইজ দ্য কমন ভিউ অ্যাবাউট অ্যাডাল্টস, তাহলে প্রাপ্তবয়স্কদের ব্যাপারে কমন ভিউ কোনটা? পারসনস 18 আর অ্যাডাল্টস, 18 বছরের মানুষরা প্রাপ্তবয়স্ক। অ্যাডোলেসেন্টস আর অ্যাডাল্টস, কিশোররা প্রাপ্তবয়স্ক না, অবশ্যই না। ম্যাচিওর পারসন আর অ্যাডাল্টস, ম্যাচিওর বলতে তুমি কিন্তু কোনো নির্দিষ্ট বয়সকে বোঝাতে পারবে না। 13 বছরের আমেরিকা ম্যাচিওর ছিল, আবার অনেকে 27 বছর হওয়ার পরে এমন কথা বলে যে সে আসলে ম্যাচিওর না, তাহলে উত্তর এটা হবে না, এটা কোনো ডেফিনিট কিছুকে বোঝাচ্ছে না। পারসনস অ্যাবাভ 18 আর অ্যাডাল্টস, 18 বছরের ঊর্ধ্বের মানুষরা হচ্ছে প্রাপ্তবয়স্ক। তাহলে কোনটা হতে পারে বলো তো? এই প্রশ্নের উত্তর আমরা দেখেছি পারসনস 18 অ্যান্ড অ্যাবাভ, পারসনস 18 অ্যান্ড অ্যাবাভ, এই প্রশ্ন উত্তর আসলে দুইটা নিতে বাধ্য, হ্যাঁ, এটা হবে, এটা হবে। পরীক্ষায় যদিও তোমাদের এরকম কনফিউজিং কোয়েশ্চেন থাকবে না, আমি দিয়েছি প্রশ্নটা, কারণ প্রশ্ন ছিল পারসনস 18 অ্যান্ড অ্যাবাভ আর অ্যাডাল্টস, 18 বছর এবং 18 বছরের ঊর্ধ্বের মানুষ হচ্ছে প্রাপ্তবয়স্ক। তাহলে এইটা উত্তর হতে পারে, এইটা উত্তর হতে পারে, ঠিক আছে? এটা কনফিউজিং কোয়েশ্চেন, আমি তোমাদের পরীক্ষা করার জন্য দিলাম, বাট ইন দ্য এক্সাম হল ইউ উইল নট গেট সাচ কাইন্ড অফ কনফিউজিং কোয়েশ্চেন্স, ওকে? 5, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফেজ? ফেজ মানে আমরা জানি কি ধাপ, ফেজ মানে কি ধাপ। তো ধাপ শব্দের সাথে কোনটা যায়? ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে যে শব্দগুচ্ছ। হ্যাবিট অভ্যাস, থিং মানে যে কোনো জিনিস, স্টেজ মানে হচ্ছে ধাপ বা পর্যায়। তাহলে ধাপ বা পর্যায়, ধাপ বা পর্যায়, তাহলে কোনটা হচ্ছে আমাদের? ডি নাম্বার। উত্তর কি? ডি নাম্বার। আমি সবগুলোই কি ডি দিচ্ছি কিনা আই এম নট শিওর। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভালনারেবল, ভালনারেবল মানে কি বলতো? ঝুঁকিপূর্ণ, তাই ঝুঁকিপূর্ণ, এটা মানে সহজ একটা কোশ্চেন না, অ্যাট রিস্ক, তাহলে কি হবে? ঝুঁকিপূর্ণ কি হবে? অ্যাট রিস্ক, খুবই ঝুঁকিতে যেটা, এটা আমরা বলি অ্যাট রিস্ক। তাহলে ঝুঁকিপূর্ণ কি? অ্যাট রিস্ক। Which of the following statements is true about adolescents according to the passage? বলছে কোন স্টেটমেন্টটা ট্রু, কোন স্টেটমেন্টটা ট্রু বয়ঃসন্ধিকালের ব্যাপারে। বলছে যে দে আর অ্যাবিউজড, বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েরা খুব অ্যাবিউজড হয়, সবাই অ্যাবিউজড হয় না, কথা সত্য না, কেউ কেউ এক্সপ্লয়টেশনের শিকার হয়। দে আর ইজিলি মিসগাইডেড, তাদেরকে খুব সহজে বোকা বানানো যায়, যদি বোকা বানানো যেত তাহলে কি 24-এর বিপ্লব হতো না। মানে কিশোরীদের সহজে বোকা বানানো যায় না, সত্যি কথা। দে আর ফন্ড অফ টেকিং ড্রাগস, ফন্ড অফ মানে হচ্ছে পছন্দ করা, ফন্ড অফ মানে কি? খুব ভালোবাসা, খুব ভালোবাসা, ভালোবাসা বা পছন্দ করা। বলছে যে বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েরা ড্রাগ, অ্যালকোহল, সিগারেট নিতে খুব ভালোবাসে,
সত্য বলো তো? না, আমি বিশ্বাস করি আমার এখানে যারা ক্লাস করতেছে পাওয়ার প্লেতে তাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস সিগারেট, ড্রাগ, অ্যালকোহল জীবনেও খাওয়া নাই, ধরো নাই। আমি এটা বিশ্বাস করতে চাই, আমি একজন বিশ্বাসী মানুষ। আমি জানি তোমরা এতটা অ্যালকোহলের সাথে এরকম ছেলেমেয়েরা জড়িত না। সো অবশ্যই এই কথাটা মানানসই নাই। লাস্ট, দি এক্সপিরিয়েন্স আ ভ্যারাইটি অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস। তারা বিভিন্ন রকম মানিয়ে নেওয়ার এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে, এটা সত্য কথা। তারা অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট প্রবলেমে তারা ভুগতে পারে। এইট, দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেশনস অফ অ্যাডোলেসেন্স আর, ডিটারমিনেশনস হবে না, শব্দটা একটু ভুল আছে, ডিটারমিন্যান্টস, মিন্যান্টস, হ্যাঁ ওকে, একটু স্পেলিংটা খেয়াল করে নিও। ড্যাশ ইউনিভার্সাল, এটা আমরা একদম ক্লাসে আমি কোয়েশ্চেন করে বুঝাইছি, বলো কোনটা হবে? অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পার্থক্য দিয়ে বুঝাইছি। হৃদয় বলছি যে সিগারেটের গন্ধই সইতে পারে না, এই যে আমার মতো সিগারেটের গন্ধ আমি নিজেও সইতে পারি না। তো কোনটা হবে? এটা হচ্ছে ফেয়ারলি, রাইট? এখানে কি হবে? অ্যাডভার্ব, ফেয়ারলি। তারপর দ্য ওয়ার্ড এক্সিস্ট, এক্সিস্ট মানে কি থাকা, তাই তো? এক্সিস্ট মানে কি থাকা। কোনটা যায়? মেনশনড ইন দ্য প্যাসেজ ইমপ্লাইজ, তাহলে এক্সিস্ট মানে থাকা, এক্সিস্ট মানে কি? গো চলে যাওয়া, এন্টার ভিতরে ঢোকা, এক্সিট মানে বাহিরে যাওয়া, এটা থাকাও হয় আবার বাস করাও বোঝায়। এক্সিস্ট মানে কি? বাস করাও বোঝায়, বাস করাও বোঝাতে পারে। তাহলে কোনটা হবে? লিভ। লাস্ট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড ট্রানজিশন ইউজড ইন দ্য লাইন 20 মিনস, 20তম লাইনে ট্রানজিশন শব্দ অর্থ দ্বারা কি বোঝাইছে? রূপান্তর, তাই না? রূপান্তর, তাই তো? তাহলে রূপান্তর দ্বারা কি বোঝাইছে বলতো? রূপান্তর কজ অ্যাভার্জন টু সামথিং, a drastic and far-reaching effect, a single complete turn, a change from one stage to another. তাহলে একটা অবস্থা, এখানে স্টেট শব্দ হচ্ছে অবস্থা, খেয়াল রাখবা, স্টেট মানে কিন্তু প্রদেশ না, অথচ অবস্থা বলেছে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর বা স্থানান্তর। তাহলে কি হবে? উত্তর ডি নাম্বার। শেষ। দেখি তোমাদের 10টা প্রশ্ন কয়টা উত্তর সঠিক হলো জানাতে পারো। 10টা প্রশ্নে কয়টা প্রশ্ন উত্তর সঠিক হলো? হ্যাঁ, একটু কঠিন কোয়েশ্চেন ছিল, দেখা যাক। চলো আমরা ফ্লোচার্ট সলভ করি। হ্যাঁ, এই প্রশ্ন থেকে কি রকম ফ্লোচার্ট আমাদের পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 10, এই স্বপ্ন আক্তার প্রতিদিন 10 পায়, আবিদা রহমানও 10 পাইছে, অথয় আহমেদও 10ই পাইছো। গুড গুড, দ্যাট সাউন্ড রিয়েলি গুড, দ্যাট সাউন্ডস রিয়েলি গুড। 10, 10 on 10 ভাইয়া, ওকে গুড, 10টাই রাইট হয়েছে, বাহ, কংগ্রাচুলেশনস। তাহলে ইংলিশের প্রিপারেশন আমাদের 10 এ 10, 10 out of 10। ওকে, চলো আমরা ফ্লো চার্ট নিজেরা সলভ করি। এই ফ্লো চার্টটা আমরা নিজেরা সলভ করব এবং এই ফ্লো চার্ট আমি সলভ করার চেয়ে তোমরা করবা, তোমরা ভাইয়ের সাথে পার্টিসিপেট করবে, ঠিক আছে? তোমাদের প্রত্যেক অ্যান্সারগুলো ভাই নেওয়ার চেষ্টা করবো। চলো ফ্লো চার্ট সলভ করি। প্রশ্ন আগে বোঝার চেষ্টা করো। বলছে রিড দ্য অ্যাবভ টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট হাইলাইটিং দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্স। বলছে বয়সন্ধিকালের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দিয়ে তুমি পূরণ করবা। মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্স, আমরা জানি এই হাইলাইটেড, আচ্ছা ডাবল দা চলে আসছে, যাই হোক, ডাবল একটা চকলেট পেয়ে গেলে তোমরা, দা হচ্ছে একটা চকলেট মনে করে খেয়ে নাও। ওকে, বলছে বয়সন্ধিকালের বৈশিষ্ট্যগুলো দিয়ে তুমি এটা পূরণ করবা। তাহলে প্রথমটা কি দেওয়া আছে? ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন। এই টাইমটাতে শারীরিক এবং সেক্সুয়াল ম্যাচুরিটি তৈরি হয় ছেলে মেয়েদের মধ্যে। ওকে, দেখি বাকি অর্থগুলো আমরা দিতে পারি কিনা, আমরা প্যাসেজ অনুসারে কি কি উত্তর এখানে পাই। তাহলে সেক্সুয়াল অ্যান্ড ফিজিক্যাল ম্যাচুরেশন সাথে কি হয়? দেখো এখানে কিন্তু কোনো ধরনের ভার্বের সাথে আইএনজি বা ইনফিনিটিভ দেয় নাই, তার মানে তুমি চাইলে যে কোনো ভাবে ফ্রেজটা তৈরি করতে পারবা, বাট সাবজেক্ট দিয়ে ফাইনাইট ভার্ব দিয়ে কোনো ক্লজ তৈরি করা যাবে না, ঠিক আছে? তাহলে বলতে পারি যে মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট না, এটা হবে হচ্ছে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তাহলে সামাজিক এবং অর্থনৈতিক যে স্বাধীনতার দিকে অগ্রসর হওয়া, এটা হতে পারে। তারপর হতে পারে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, অর্থাৎ এই সময় ব্যক্তি পরিচয় তৈরি হয়। ওকে, তারপর কি হতে পারে বলো? তাহলে এই সময় ব্যক্তি পরিচয় তৈরি হয়, আর কি হতে পারে বলো?
বয়সন্ধি কি বলতে পারে? vulnerable to considerable risks. এই সময়টা কি হয়? এই সময়টা খুব উল্লেখযোগ্য ঝুঁকির মধ্যে তারা থাকতে পারে, উল্লেখযোগ্য ঝুঁকির মধ্যে তারা থাকতে পারে। ওকে, তারপরে কি হতে পারে বলতো? আ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড। গুড, এই যে আবিদা এটা ভালো বলছো। আ প্রিপারেশন কি? আ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, আ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড। কি লিখছো আমি আরেকবার একটু দেখে নিই। হ্যাঁ, আ পিরিয়ড অফ প্রিপারেশন ফর, হ্যাঁ সুন্দর, পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, ফর অ্যাডাল্টহুড, অর্থাৎ প্রাপ্তবয়স্ক পথে কি হয়? তাদের অগ্রসর হয় বা প্রস্তুতির একটা পর্ব। সর্বশেষ স্কিলস নিডেড, না এটা দরকার নাই। অ্যাকুইজিশন অফ স্কিলস, ওকে। ফেস প্রেশার বা ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং হতে পারে, তবে আমি এই শেষেরটা নিব। আসিফ ইকবাল যেটা বলছো, প্রেশার টু ইউজ অ্যালকোহল, হ্যাঁ এটা হতে পারে যে প্রেশার টু, খুব মেজর ক্রুশাল একটা পার্ট, প্রেশার টু ইউজ অ্যালকোহল, শেষ, লাস্ট, এটুকু দিলেই হবে। ওকে, ডান। সহজ না নাকি কঠিন বলো তো? সহজ নাকি কঠিন মনে হচ্ছে? দেখো তোমরা ফেস প্রেশার হবে না, হ্যাঁ ফেস দিতে পারো, ফেস প্রেশার দিলেও আমার কাছে মনে হয় সুন্দরই হবে। আমি প্রথম ফেস প্রেশার ভাবছিলাম, কেন জানি দিই নেই। ওকে, ফেস প্রেশার দাও, ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল। ওকে, ফেস প্রেশার দিলে সুন্দর হয় যে তারা প্রেশার অনুভব করে। ওকে, আলহামদুলিল্লাহ, সব ইজি, গুড, শেষ আজকে এই পর্যন্তই। এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো তোমরা একটু দেখে নিবা, কারণ কোয়েশ্চেন আসলে খুব বেশি প্রেশার নেওয়ার আসলে কিছু নাই। কোয়েশ্চেনের ব্যাপারটা লিখার উপর তোমার নির্ভর করবে। হ্যাঁ ভাইয়া, ফ্লোচার্ট কিভাবে করতে হয় বুঝি না, একটু যদি বলতেন। তুমি কাইন্ডলি ভাইয়ার একটা ক্লাস করাইছিলাম নেলসন ম্যান্ডেলা, ওই ক্লাসটা একটু দেখো, এটাতে ফ্লোচার্ট নিয়ে খুব বিস্তারিত আলোচনা করছে। হ্যাঁ, অর্থাৎ ফ্লোচার্ট যেহেতু প্রতি ক্লাসেই পড়াচ্ছে, তাই প্রতি ক্লাসে আর আলোচনা করি না। তুমি ভাইয়ার একটু নেলসন ম্যান্ডেলা ক্লাসটা দেখবা, প্যাসেজের ক্লাসটা, ওইটাতে প্রথমে আলোচনা করছে ফ্লোচার্ট কিভাবে সলভ করতে হয়, ফ্লোচার্ট সলভ করার জন্য কি কি মানে ধাপ তোমাকে পরিবর্তন করতে হবে, পরিলক্ষিত করতে হবে। ওইটা একটু তুমি যদি দেখো তাহলে তোমার সাথে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ, আজকে ক্লাসে ক্লিয়ার সবার নাকি ভেজাল আছে? এই বলো, ক্লিয়ার না ভেজাল আছে? খতম, খতম। ওকে, ঠিক আছে, খতম, বাই বাই। আচ্ছা, তোমার একটা কথা বলে রাখি, তোমাদের লাস্টের দিকে কিছু ক্লাসের রুটিনের যেই ক্লাস দেওয়া আছে এগুলো কিছু টপিক পরিবর্তন হবে, মানে ক্লাস হবে, টাইমলি ক্লাস হবে, বাট কিছু জিনিস পরিবর্তন হবে। অর্থাৎ পরবর্তী বা ফার্দার অ্যানালাইসিস করে দেখলাম যে আমি কিছু কিছু এমন টপিক দিয়েছি যেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ টপিকের রিপ্লেস করে অগুরুত্বপূর্ণ টপিক চলে আসছে। সো এরকম কিছু প্যাসেজ আমি চেঞ্জ করে আমি ক্লাসে পড়াবো। সো তোমরা এটাকে একটু পজিটিভলি নিও, কারণ হচ্ছে বোঝোই তো, প্রতিনিয়ত আমরা যেহেতু পড়াই, প্রতিনিয়ত অ্যানালাইসিসের মধ্যে থাকি, প্রতিনিয়ত এক্সপেরিমেন্টের মধ্যে থাকি। সো পাওয়ার প্লেতে যেহেতু একটা কম্প্যাক্ট প্যাকেজ, তাহলে আমরা এমন জিনিসগুলোই পড়াতে হবে যেটা আসলে মোর ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা আসার সম্ভাবনা বেশি থাকে। যেটা কম গুরুত্বপূর্ণ অথবা পরীক্ষা আসার সম্ভাবনা নাই, সেটাকে স্কিপ করতে হবে। সো এটা শেষের দিকে আমি যখন রুটিন তোমাদের বলবো তখন আমি বলে দিব যে ভাইয়া এই টপিকটা থেকে আমরা এই টপিকটা পড়াবো, ঠিক আছে? আশা করছি তখন আর সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করো, আমি যেন আরো ভালো মানুষ হতে পারি, আমি যেন একজন সৎ মানুষ হতে পারি, আমি যেন আমার জীবনে যে লক্ষ্যগুলো আছে সেগুলো যেন সৎভাবে, সৎ উপায়ে যেন আমি এগিয়ে যেতে পারি, এবং আমার যেই লক্ষ্যগুলো নিয়ে আমি কাজ করছি সেটা যেন আমি দ্রুতই সফল হতে পারি। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রেখে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।